হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ক্লাস। আমরা একটা স্পেশাল চ্যাপ্টারে ছিলাম, মহাকর্ষ অভিকর্ষ, এবং সেই চ্যাপ্টারের আরেকটা ক্লাসে আপনাকে ওয়েলকাম করতেছি। আমার সাথে অলরেডি অনেকে কানেক্ট হয়ে গেছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। অনেকে বলতেছে রমজান মুবারক। যদিও আজকে মাগরিবের নামাজের পর থেকে রমজান মাস শুরু, তাও আপনাদেরকে অগ্রিম রমজান মাসের শুভেচ্ছা। তো আমরা একটা নতুন মাসে চলে আসছি। যদি ইংরেজি হিসেবেও চিন্তা করি, ফেব্রুয়ারি ক্রস করে আমরা মার্চে চলে আসছি। তো এই তো আগামী বছরের মার্চ মাসে আপনাদের কি টেস্ট পরীক্ষা টরীক্ষা সব শেষ। এই অল্প কয়েকদিন পরে হয়তো বোর্ড পরীক্ষা, আপনারা টাইম গুনতেছেন, সেই সময় আসবে। তো ঠিক তার 1 বছর আগে হয়তো আপনারা ফার্স্ট ইয়ারে আছেন। সময়টা খুব দ্রুত চলে যাবে। এই যে মার্চ মার্চ শুরু হইলো, কালকে থেকে ইনশাল্লাহ রোজা, আমরা রোজা রাখবো সবাই ইনশাল্লাহ। তারপর হচ্ছে এপ্রিলের শুরুর দিকে বা মার্চের শেষের দিকে ঈদ। ঈদের পর 1 সপ্তাহ চলে যাবে হচ্ছে ঘোরাঘুরি, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করতে করতে। রোজার ঈদ শেষ হবে, অনেকেরই হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শুরু হবে। তো ওইটা দেখতে দেখতেই গুছিয়ে উঠতে উঠতেই কোরবানিতে আরো 1 সপ্তাহ চলে যাবে বা 2 সপ্তাহ চলে যাবে। তারপর দেখবেন যে সেকেন্ড ইয়ারের 1 মাস শেষ। তারপর আহ দেখবেন যে আর সবাই বলতে থাকবে আর 3 মাস পর হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা, অক্টোবর নভেম্বরের দিকে বা সেপ্টেম্বর অক্টোবরের দিকে। তো দেখবেন প্রিটেস্ট পরীক্ষা, অনেক সিলেবাস, অল্প সময়ে খুব ধুম ধারাক্কা চোখের পলকে চলে যাবে। প্রিটেস্ট শেষ হইতে না হইতেই 2 মাস পর হচ্ছে টেস্ট। আপনি তখন টেস্টে এই পুরো বই কিভাবে শেষ করবেন, হাবুডুবু খাবেন পানির সাগরে। তারপর এই টেস্ট পরীক্ষা হইতে না হইতে এখন আপনাকে বলবে এই তো আর কয়দিন পরে হচ্ছে বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন পরীক্ষা। এইভাবে হচ্ছে এই সময়গুলো চলে যায় খুব দ্রুত, মানে চোখের পলকে। আগামী 1 বছর যে আপনার কিভাবে যাবে, 1 থেকে 1.5 বছর আপনি কল্পনাও করতে পারবেন না। তো ওই যে একটা সময় শুরু হয় আপনাদের ভেক্টর পড়াইতো, এক চ্যাপ্টার পড়াইতে ভাই 1 মাস, 1 মাস 1.5 মাস নিয়ে নিছে। এখন যদি শুভ ভাইয়া চায় তাও কিন্তু মহাকর্ষ অভিকর্ষ 1 মাস ধরে পড়াইতে পারবে না। কারণ মহাকর্ষ অভিকর্ষ যদি শুভ ভাইয়া 1 মাস ধরে পড়ায়, তাহলে আপনার যখন টেস্ট পরীক্ষা আসবে তখন দেখবেন আপনার অর্ধেক সিলেবাস শেষ হয়নি। তো শুভ ভাইয়াকে আপনার কথা চিন্তা করেই এখন মহাকর্ষ অভিকর্ষ অল্প সময় শেষ করতে হবে। এবং আপনাকে বুঝতে হবে যে ভাইয়া ঠিকই হয়তো অল্প সময় শেষ করতেছে, কিন্তু আমার বিশ্বাস ভাইয়া কোনো কিছু স্কিপ করবে না। ভাইয়া যা যা দরকার আমার একাডেমিকে, বোর্ড পরীক্ষায়, অ্যাডমিশন সবকিছুই পড়াচ্ছে। তো ওইটা আপনি বিশ্বাস রাখবেন। এবং ভাইয়া অনেক কিছু হয়তো ক্লাসে নিজে করতে পারবো না, কিন্তু আপনাকে করতে বলবো, হোমওয়ার্ক দিয়ে দিব, অনেক গাইডলাইন দিব। ওই গাইডলাইন গুলো আপনাকে কষ্ট করে করে ফেলতে হবে। যদি সেটা আপনি পারেন, তাহলে অবশ্যই ডিফিকাল্ট থাকবে জার্নিটা, বা ডিফিকাল্ট জার্নিটাও আপনি এনজয় করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলেন আমরা আজকে শুরু করি। আজকে হচ্ছে আমাদের 4 নাম্বার ক্লাস, লেকচার নাম্বার 4। আমরা এই পর্যন্ত 3টা ক্লাস করে আসছি, এবং 3টা ক্লাসে আমরা কি কি পড়ছি আমরা একটু বলে নিই খুব দ্রুত। আমাদের 2-1 দিন আগেই হচ্ছে আগের ক্লাসটা হয়েছিল। আমরা প্রথমে এই চ্যাপ্টারে যে জিনিসটা দেখেছিলাম, গ্র্যাভিটি সূত্র দেখছিলাম। ওই যে এফ ইজ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই ডি বা আর স্কোয়ার, এই ব্যাপারগুলো আমরা দেখছিলাম। আমরা অভিকর্ষ ত্বরণ দেখছিলাম, জি এম বাই আর স্কোয়ার, তাই না? আমরা অভিকর্ষ ত্বরণের চেঞ্জ হইতো সেই ব্যাপারগুলো খেয়াল করেছিলাম, যে পৃথিবী থেকে উঁচু কোনো স্থানে এটা হয়ে যেত হচ্ছে জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ তার স্কোয়ার। তারপর পৃথিবীর অভ্যন্তরে কোন স্থানে হইতো কি 4/3 পাই রো জি আর মাইনাস এইচ, এই জিনিসটা হইতো, বা শুধু স্মল আরও আপনি বলতে পারতেন। এই ব্যাপারগুলো আপনারা দেখে আসছেন। তারপর আপনারা দেখছেন কি মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য ছিল কি এফ বাই এম, এবং এই জিনিসটার মান হইতো আসলে জিএম বাই আর স্কোয়ার। এটা পৃষ্ঠে হইতো, এবং পৃষ্ঠে এই মানটা কার সমান হইতো? অভিকর্ষ ত্বরণের সমান হইতো। এই ব্যাপারগুলো আপনারা দেখে আসছেন। বোতলটা উপরে আছে। আহ, আচ্ছা, ওকে ওকে। আমাকে একজন একটা কমেন্ট করছে, বলছে যে আমার নামটা বলবেন, এটা প্রবলেম আছে। সো এইটা ভাইয়াকে পার্সোনালি মেসেজ করেন, মানে এটা আসলে ক্লাসের মধ্যে বলার মতো না। ওকে। আহ আমাকে ডাক্তার আকাশ বলছে শুধু ক্লাস আর নোট করলে হবে। ক্লাস আর নোট করলে আপনার 60 থেকে 70% হয়ে যাবে, বা 30% 40% তখনও বাকি থেকে যাবে। সেটা হচ্ছে ভাইয়ারা যে প্রবলেম গুলো করাচ্ছি, এটা সিমিলার টাইপের প্রবলেম আরো অনেক বড় আকারে আছে হচ্ছে প্র্যাকটিস বুকে। তো প্র্যাকটিস বুকে থেকে প্রবলেম গুলো অবশ্যই আপনাকে প্র্যাকটিস করে নিতে হবে, তাহলে আপনার 100% কমপ্লিট হবে।
আমাদের এই চ্যাপ্টারে কয়টা ক্লাস হবে? সম্ভবত আজকের পর আরো 3টা ক্লাস হবে, একটা সিকিউ, একটা এমসিকিউ, একটা হচ্ছে স্পেশাল প্রবলেম সলভিং ক্লাস। ওকে, আমাকে বলছে সানাউল্লাহ তাহসিন সম্ভবত, আসসালামু আলাইকুম ভাইয়া, তারাবি পড়াবো এবারও। আচ্ছা, তার মানে আমাদের সাথে একজন হাফেজ কানেক্টেড আছে, আলহামদুলিল্লাহ, এটা খুব বড় একটা নিয়ামত আমাদের জন্য। আমরা দোয়া করি আপনার জন্য, আপনি খুব সুন্দর করে তারাবি পড়ান যেন, এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরাও হচ্ছে, আমরা তো আর আপনার মতো সুন্দর করে এত পুরো কোরআনকে বুকে ধারণ করতে পারি নাই, বাট আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দেয়, আমরা কোরআনকে বুকে ধারণ করতে পারি যতটুকু সম্ভব, এবং সেই অনুযায়ী যেন আমল করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা চলেন একটু সামনের দিকে আগাই। আমরা বিভব পড়ছিলাম, মহাকর্ষীয় বিভব ছিল হচ্ছে অসীম থেকে 1 একক বা 1 কেজি ভরের বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রে কোনো বিন্দুতে নিয়ে আসতে কৃত কাজ, এবং এইটার মান আমরা দেখেছিলাম, এটার মান হচ্ছে মাইনাস GM ডিভাইডেড বাই R, এইরকম আমরা দেখে আসছি। সো এই আরটা নির্ভর করে আপনি বস্তু থেকে কতটুকু দূরত্বে আপনি হচ্ছে আনতে চাচ্ছেন সেই দূরত্বের উপর। এই ব্যাপারগুলো আমরা গত ক্লাসে দেখে আসছি। আরেকটা জিনিস আমরা দেখে আসছিলাম, মুক্তিবেগ, এসকেপ ভেলোসিটি, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, এটার ভ্যালু হয় 2gm ডিভাইডেড বাই r, এটাও বলা যায়, অথবা এটাও বলা যায় 2g ইন্টু r। এই দুইটা ওয়েতে এই প্রবলেমটা সলভ করা যেত। এই ছিল আমাদের গত ক্লাস পর্যন্ত, অর্থাৎ গত 3টা ক্লাসের সামারি ভাইয়া চেষ্টা করছে অল্প কিছু জায়গার মধ্যে কমপ্লিট করার। তো আজকে হচ্ছে আমরা পরবর্তী অংশগুলো শুরু করব। আজকে আমাদের কি কি টপিক পড়তে হবে? একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, একটা ভূস্থির উপগ্রহ। এই দুইটা টপিক আমরা পড়বো, বাট তার আগে আমরা গত ক্লাসে শেষ করে আসা মুক্তিবেগ সংক্রান্ত কিছু জিনিস পড়বো। সো আমরা গত ক্লাসে টোটাল 10টা প্রবলেম, মানে গত ক্লাস পর্যন্ত 10টা প্রবলেম করছিলাম, যদিও মার্কিং ছিল আসলে P7 পর্যন্ত, P8 9 10 আমরা মার্কিং করতে ভুলে গেছি, বাট আপনাদের অ্যাপে ওটা এডিট করে দেওয়া হবে, সমস্যা নাই। 11 নাম্বার প্রবলেম, আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করব। ম্যাথটা কিরকম? ম্যাথটা হচ্ছে এরকম যে এই ধরেন পৃথিবী আছে, সো আমরা বলতেছি পৃথিবীর পৃষ্ঠ থেকে একটা বস্তুকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারা হইলো। কি বলা হয়েছে? 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারা হইলে মুক্তিবেগ কত হবে? তাহলে প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠ থেকে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বস্তুকে নিক্ষেপ করা হলে মুক্তিবেগ কত? এই হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা তো মুক্তিবেগ সম্পর্কে জানি, তাই না? মুক্তিবেগ সম্পর্কে জানি যে মিনিমাম যেই বেগে বস্তুকে ছুঁড়ে মারলে বস্তু অসীমে চলে যায়, সেই বেগটাই হচ্ছে মুক্তিবেগ। তো মুক্তিবেগ বের করার সময় আমরা সবসময় কিভাবে মারছিলাম? সোজা মারছিলাম। এখন আমি যদি সোজা না মেরে একটু বাঁকাভাবে মারি, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে বাঁকাভাবে মারি, তাহলে আমার মুক্তিবেগটা কত হবে? সলিউশন, চলেন আমরা একটু সলিউশনটা দেখি। দেখেন, আমি যে কোনো অ্যাঙ্গেলেই নিক্ষেপ করি না কেন, আমার গতিশক্তি যেটা, গতিশক্তি কি অ্যাঙ্গেলের উপর নির্ভর করে? আমরা যখন বলি গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এটা তো গতিশক্তি। এই গতিশক্তিটা কি আমার অ্যাঙ্গেলের উপর নির্ভর করে? অ্যান্সার হচ্ছে না, গতিশক্তি অ্যাঙ্গেলের উপর নির্ভর করে। আপনি এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে মারলে যে গতিশক্তি, এইদিকেও একই গতিশক্তি, এইদিকেও একই গতিশক্তি। সো যেহেতু গতিশক্তি আমার অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, তাহলে আমি আসলে কি করতাম? একটা গতিশক্তি দিতাম। এই গতিশক্তি দিয়ে কি হইতো? ভূপৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার জন্য যে কাজটা দরকার, যে শক্তিটা দরকার, সেই শক্তিটাই আসলে এই গতিশক্তি আকারে দেওয়া হইতো। তাহলে আমরা যদি একটু মানগুলো বসাই, যেটা আমরা লাস্ট ক্লাসে প্রুফ করছিলাম, GMM ডিভাইডেড বাই R স্কোয়ার ইন্টু DR, কোথা থেকে কোথায় যাচ্ছি? R থেকে অসীমে যাচ্ছি। তো যেটা হইতো যে আমাদের GMM এখানে ইন্টিগ্রেশন করলে -1/R ইনফিনিটি R আসতো।
তো কাটাকাটি করলে আলটিমেটলি GMM ডিভাইডেড বাই আর এটা চলে আসতো। এটা কিসের ভ্যালু ছিল? হাফ MVE স্কয়ার, এটার ভ্যালু ছিল। এখন আমরা যদি দেখি এম আর এম কাটাকাটি চলে যাবে, তারপর আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে সেই আগের অ্যান্সারটাই কিন্তু আমাদের চলে আসবে। তো আমার যেহেতু স্পেস কম, সো আমাকে এখন একটা কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমি একটু এটাকে কম্প্রেস করে ফেলবো। এই তো, এখন আমার স্পেস তৈরি হয়ে গেছে। তাহলে আমি যদি এটাকে একটু সাজাই লিখি, দেখেন চলে আসবে ঠিক 2টা উপরে চলে যাবে, 2GM ডিভাইডেড বাই আর। এবং এটা আমরা গত ক্লাসে বের করেছিলাম, এটার ভ্যালু হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝে গেলাম, আমি যে কোনো অ্যাঙ্গেলেই নিক্ষেপ করি না কেন আমার মুক্তিবেগের মান সর্বদা সমান। যদি আমি ভূপৃষ্ঠ থেকে মারি, আমি একদম সোজা উপরের দিকে মারি, একদম ভূপৃষ্ঠ বরাবর মারি, অ্যাঙ্গেল করে মারি, যে কোনো ভাবে আমি নিক্ষেপ করি না কেন, অলওয়েজ হচ্ছে আমার মুক্তিবেগের মানটা সমান আসবে। থ্যাংক ইউ। তাহলে পুরো ম্যাথটা আমরা একটু আরেকবার একটু বলি যে ভূপৃষ্ঠ থেকে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, অর্থাৎ আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে। তাহলে ওর ক্ষেত্রে মুক্তিবেগের মান কত? তো আমরা মুক্তিবেগের যে নর্মাল ফর্মুলা সেটা দিয়েই করছি, যে আমরা একটা গতিশক্তি দিব, ওই গতিশক্তিটা 8 থেকে অসীমে যেতে আমার যে শক্তিটা দরকার, এই 8 থেকে অসীমে যেতে, ভূপৃষ্ঠ থেকে অসীমে যেতে প্রয়োজনীয় কাজের জন্য যে শক্তি, ওই শক্তিটা গতিশক্তি আকারে দিতে হবে। এখন গতিশক্তি তো অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, আমি 30 ডিগ্রিতে মারি আর 90 ডিগ্রিতে মারি, সব ক্ষেত্রেই সেম। তাহলে আমার আলটিমেটলি দেখেন ইন্টিগ্রেশন করে সূত্রটাও সেমই আসছে। এখন আমরা যেটা করছি, ওই যে এফ এর জায়গায় GMM/r², মানে ওই যে মহাকর্ষীয় সূত্র ইন্টু dr, GMM কনস্ট্যান্ট বাইরে আসছে, 1/r² কে ইন্টিগ্রেশন করলে -1/r হয়। তাহলে আমরা যদি ইনফিনিটি বসাই, 1/∞ হচ্ছে 0 চলে আসে, আর এখানে মাইনাস মাইনাস প্লাস 1/r, সেটা 1/r টা বাইরে আনছি, কাটাটি চলে গেছে, তারপর আমরা ওই পাশে 2টাকে নিয়ে রুট করে দিছি, আগের অ্যান্সারই চলে আসছে। এখন অনেকে প্রশ্ন করবে, ভাই আমার কি পুরো প্রুফটা করার দরকার আছে, নাকি আমি শুধু এইভাবে লিখলেই হবে? যেহেতু আমার গতিশক্তির মানটা অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, সেহেতু মুক্তিবেগের মান অপরিবর্তিত থাকবে, অর্থাৎ মুক্তিবেগের মান v = √2gm/r = 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইটা লিখলে কি হবে কিনা? ঠিক আছে, এইটা লিখলে কি হবে কিনা জিজ্ঞেস করলেন, যে ভাইয়া আমি যদি এইভাবে লিখি, যেহেতু গতিশক্তির মান অ্যাঙ্গেলের উপর নির্ভর করে না, সেহেতু মুক্তিবেগের সমীকরণে কোনো পরিবর্তন হবে না, বা মুক্তিবেগের মানে কোনো পরিবর্তন হবে না। অতএব মুক্তিবেগ VE = 2gm/r = 11.2 কিলোমিটার পার সেকেন্ড। এইভাবে লিখলে হবে কিনা? অ্যান্সার হচ্ছে 100% হবে, অবশ্যই হবে, কোনো সমস্যা নেই। তাহলে বলেন, ভাইয়া আপনি যে এত বড় করে করলেন, কারণ আমি আপনাদেরকে প্রমাণ দেখাইতে চাইছিলাম। মানে আমি মুখে মুখে বলে দিলে তো অনেকের প্রশ্ন থেকে যেত যে ভাইয়া শুধু মুখে বলছে, কিন্তু অ্যাকচুয়ালি তো দেখায়নি। সো আমি পুরোপুরি করে দেখাইলাম যে আসলে এরকম হয়। ঠিক আছে, তো এইটুকু পর্যন্ত এই ম্যাথটা কারা কারা বুঝতে পারছেন, ভাইয়াকে একটু কমেন্ট করে জানায়েন যে ভাইয়া ধরতে পারছি, ক্লিয়ার বা বুঝতে পারছি। ক্লিয়ার বুঝছি। আমাকে একজন বলছে একক ভুল। একক ভুল না ভাইয়া, কিলোমিটার পার সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ড না, কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে ডান, এই প্রবলেমটা আমাদের হয়ে গেছে। তাহলে চলেন আমরা পরে একটা প্রবলেমে যাই। এটা হচ্ছে P12। আর আগেই বলছি, গত ক্লাসে P7 পর্যন্ত দেখবেন আপনাদের অ্যাপের মধ্যে যে পিডিএফটা থাকে, ওখানে P7 পর্যন্ত আছে। P8, 9, 10 অঙ্ক করানো হয়েছে, কিন্তু মার্কিং করা হয়নি। সো মার্কিংটা আমরা এডিট করে দেবো, সমস্যা নেই। P12 এটা হচ্ছে স্পেশাল প্রবলেম, মাথায় রাখবেন, এটা স্পেশাল। কোনো বস্তুকে মুক্তিবেগের কোনো বস্তুকে মুক্তিবেগের 5 গুণ বেগে নিক্ষেপ করা হলে
5 গুণ বেগে নিক্ষেপ করা হলে অসীমে যাওয়ার পর বা মহাশূন্যে যাবার পর মহাশূন্যে বস্তুর বেগ কত হবে? তাহলে আমরা কি বললাম, কোন বস্তুকে মুক্তিবেগের 5 গুণ বেগে যদি নিক্ষেপ করা হয়, কোন বস্তুকে মুক্তিবেগের 5 গুণ বেগে নিক্ষেপ করা হলে, আপনি কি রোজা রাখছেন না ভাই? আজকে কি রোজা শুরু হয়েছে নাকি? রোজা তো আগামী কালকে থেকে, আজকে রাতে হচ্ছে আমরা সেহরি খাবো, হ্যাঁ, তারপর হচ্ছে কালকে থেকে আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। আজকে হচ্ছে লাস্ট ক্লাসের মধ্যে পানি কফি খাওয়া যাচ্ছে। আচ্ছা, তো আপনি তো আমাকে কনফিউজ করে দিচ্ছেন, আমি আবার বললাম আমি রোজা অফ করে দিলাম কবে? তো কোন বস্তুকে মুক্তিবেগের 5 গুণ বেগে নিক্ষেপ করা হলে মহাশূন্যে যাওয়ার পর বস্তুর বেগ কত হবে? তো খেয়াল করে দেখেন, আমরা যদি পৃথিবীকে চিন্তা করি, পৃথিবীর কালার তো কি দেবো, পৃথিবীর নীল কালার দিই, তাই না? তো ধরেন এইখানেই আঁকি, এখানে স্পেস যেহেতু আছে, ওকে। সো আমরা ধরেন কোন একটা বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ থেকে নিক্ষেপ করব। তো এই ধরেন হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম। তা আমরা যদি মুক্তিবেগে নিক্ষেপ করতাম, তাহলে কি হইতো, সে হচ্ছে কোন রকমে অসীমে যেয়ে পৌঁছাইতো, কিন্তু অসীমে যাওয়ার পর তার বেগটা কত হইতো? তার বেগ হয়ে যেত 0, কারণ তার টোটাল গতিশক্তি সেটা অসীমে যেতে যেতে পুরোটাই হচ্ছে খরচ হয়ে গেছে। অসীমে যাওয়ার পর তার আর কোনো গতিশক্তি অবশিষ্ট নাই, দ্যাট মিনস বেগটা 0 হইতো। কিন্তু এখন আপনি করলেন কি, এখন আপনি যেটা করলেন সেটা হচ্ছে মুক্তিবেগের 5 গুণ বেগে নিক্ষেপ করছেন। কি করছেন? মুক্তিবেগের 5 গুণ বেগে নিক্ষেপ করছেন। এখন আপনার কাছে গতিশক্তি কি, আগে যতটুকু গতিশক্তি নিক্ষেপ করছেন এখন কি তার থেকে অনেক বেশি গতিশক্তি দিয়ে নিক্ষেপ করছেন? তাহলে এখন কি অসীমে যেতে যেতে পুরো গতিশক্তিটাই খরচ হয়ে যাবে, নাকি কিছু পরিমাণ গতিশক্তি অবশিষ্ট থাকবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই কিছু গতিশক্তি অবশিষ্ট থেকে যাবে। তার মানে অসীমে যাওয়ার পরও বস্তুর একটা বেগ কিন্তু অবশিষ্ট থেকে যাবে। তো ওই বেগটা কত, সেটাই হচ্ছে বের করতে বলছে। তো আমরা এইটা বের করব দুইটা ওয়েতে বের করব, দুইটা উপায়ে বের করব। তো প্রথম ওয়েটা দেখেন, আমি সাধারণত স্টুডেন্ট থাকা অবস্থায় এই ওয়েটা ফলো করতাম। আপনাদেরকেও প্রথমে এটা শিখাবো, পরে আলাদা ওয়েও শিখাবো, মানে যত ধরনের ওয়ে পসিবল সবগুলোই ভাইয়া বলে দিব, যেন আপনি যে কোনো, আপনি যখন কলেজে যাবেন অন্য যে কোনো কলেজের স্টুডেন্টের সাথে বা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো স্টুডেন্টের সাথে যখন আপনি কথাবার্তা বলবেন, যখন আপনি ডিসকাশন করবেন, সেটা যে কোনো ফিজিক্সের টপিকই হোক না কেন, এটা মুক্তিবেগ হোক, এটা উপগ্রহ হোক, নিউটন মেকানিক্সের কপিকলের অঙ্ক হোক, যে কোনোটাই হোক না কেন, মানে আপনি যেন কোনো জিনিসে পিছায় না থাকেন। যত ধরনের যত ওয়ে পসিবল, একটা অঙ্ক হয়তো 3 ভাবে করা যায়, ও হয়তো একভাবে জানে, তো আপনি হয়তো আরেকভাবে করছেন। সো ও যেটা হবে যে পাশের স্টুডেন্টটা, ও হয়তো আপনার খাতা দেখে বলবে ও আচ্ছা এটা এইভাবেও করা যায়, ও সারপ্রাইজড হবে। কিন্তু আপনি যেন সারপ্রাইজ না হন। আপনি যখন ওর খাতা দেখবেন, ও হয়তো অন্য নিয়মে করছে, আপনি আরেক নিয়মে করছেন, কিন্তু আপনি যেন এটা বলতে পারেন যে হ্যাঁ আমি এই নিয়মে করছি, কিন্তু আমি ওই নিয়মটাও জানি, ভাইয়া তো আমাকে ক্লাসে ওই নিয়মটাও শিখাইছে। তো যত ধরনের ওয়ে পসিবল সবগুলা ওই যেন আপনি জানেন, সেটা হচ্ছে আমরা ইনশিওর করব ইনশাল্লাহ। সো ফিজিক্স মানে ইয়েলো এন্ড গ্রিন কালার, বায়োলজি মানে পার্পল কালার। অন্তর ভাইয়া বনাম শুভ ভাইয়া যুদ্ধ নাকি? আচ্ছা, তাহলে দেখেন আমরা এইভাবে চিন্তা করতে পারি, আমরা এখন টোটাল কতটুকু গতিশক্তি দিয়ে মারছি? হাফ এম। আগে মারতাম মুক্তি বেগ দিয়ে, মানে ভিই স্কোয়ার, এখন তো বেগটা 5 গুণ হয়ে গেছে, এই পরিমাণ গতিশক্তি দিয়ে মারছি, তাই না? এখন দেখেন আমরা কি এখান থেকে এই কথাটা বলতে পারি যে এই যে আমরা এই শক্তি দিয়ে মারছি, এই শক্তির মধ্য থেকে শুধুমাত্র হাফ এম ভি স্কোয়ার, এইটুকু পরিমাণ শক্তি হইলেই কি আমরা অসীমে যাওয়ার জন্য যে শক্তি দরকার সেটা কাভার হয়ে যায়? কারণ আগে যখন আমরা শুধু এইটুকু শক্তি দিয়ে মারতাম, তখনই তো আমরা অসীমে পৌঁছায় যেতাম। তাহলে এইটুকু শক্তি হচ্ছে এনাফ ভূপৃষ্ঠ থেকে অসীমে পৌঁছায় যাওয়ার জন্য। তাহলে এইটুকু শক্তি খরচ হওয়ার পর বাদ বাকি যে শক্তিটা, ওইটা কি আমার অবশিষ্ট গতিশক্তি আকারে পড়ে থাকবে। তাহলে আমি কি বললাম? আমি বললাম যে আমি তো এখন মারছি মুক্তিবেগের থেকে আরো অনেক বেশি বেগ দিয়ে, অনেক বেশি শক্তি দিয়ে। তো এই শক্তিটা আমার যতটুকু শক্তি দরকার ভূপৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার জন্য তার থেকে অনেক বেশি।
তাহলে এইটুকু শক্তির মধ্যে শুধু এইটুকু এনার্জি সাফিসিয়েন্ট ছিল ভূপৃষ্ঠ থেকে অসীমে যাওয়ার জন্য। তাহলে বাদ বাকি শক্তিটা কি তার মধ্যে গতিশক্তি আকারে রয়ে যাবে। তাহলে এইখান থেকে আমরা এই জিনিসটা দেখেন কাজ করতে পারি, হাফ এম হাফ এম হাফ এম, এগুলো কিন্তু সব জায়গায় কমন আছে, যে হাফ এম হাফ এম হাফ এম, এগুলো যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে কি 25v² ইজ ইকুয়ালস টু v² প্লাস v²। জাস্ট হাফ এম গুলো কাটাটি করে ফেললাম। তাহলে এরপর থেকে দেখেন আমরা একটা v যদি এই পাশে নিয়ে আসি তাহলে থাকে 24ve² ইজ ইকুয়ালস টু v²। তাহলে এখান থেকে থাকে v ইজ ইকুয়ালস টু √24 ইন্টু ভিই। এই জিনিসটা কিন্তু তখন অবশিষ্ট পড়ে থাকে। তাহলে এইখান থেকে আমরা এই ব্যাপারটাকে কিন্তু এইভাবেও বলতে পারি যে আমার v ইজ ইকুয়ালস টু এখানে কি ছিল 24 কি আমরা এভাবে বলতে পারতাম না 5² মাইনাস 1 ইন্টু ভিই। 5², কারণ দেখেন কত গুণ ছিল 5 গুণ। তাহলে ওই 5 গুণটাই কিন্তু জাস্ট 1 গুণ, মানে 5 গুণটা গতিশক্তি যায় 5² টাইমস হয়ে যায়, তার 1 গুণ শুধুমাত্র অসীমে যেতে খরচ হয়, বাদ বাকি পুরো অংশটাই কিন্তু তার অবশিষ্ট রয়ে যায় গতিশক্তি আকারে। সো বেগটা আসে এই ফরম্যাটে। তো আপনাকে যদি 5 গুণ না বলে 3 গুণ বলতো তাহলে কি হইতো 3² মাইনাস 1। যদি আপনার 10 গুণ বলতো 10² মাইনাস 1। আমি এভাবেও বলতে পারি যে আমার এই ফরম্যাটটা আসবে n² মাইনাস 1 ইন্টু ভিই। এই ফরম্যাটে হচ্ছে আমার এই ব্যাপারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটু মানটা বের করি যে এই মানটা কত আসে। √24 ইন্টু 11.2, মানে আমরা যদি বলি √24 ইন্টু 11.2, তাহলে এখান থেকে একটা ভ্যালু চলে আসবে। এই ভ্যালুটা হচ্ছে 54.86 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ড, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাকে একটু কমেন্ট করে জানান তো ভাইয়া কে কে এই পর্যন্ত ধরতে পারছেন। অনেকে বলছে কমেন্টে ক্লিয়ার, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত একটাও আনক্লিয়ার বা বুঝতে পাইনি, তারপরও ভাই আরেকবার একটু বলি যে আমার টোটাল যেইটুকু গতিশক্তি দিয়ে নিক্ষেপ করছিলাম হাফ এম ইন্টু 5v², স্কোয়ার করলে 5 স্কোয়ার করলে 25 হয়। তো হাফ এম হাফ এম হাফ এম সব জায়গায় কমন, এটা আমরা কাটাটি করছি। তো এই টোটাল শক্তির মধ্যে জাস্ট হাফ এম v² এইটুকু শক্তি দিয়ে কি আগে অসীমে চলে যেতে পারতাম। শুধুমাত্র অসীমে যাওয়ার জন্য আমার এইটুকু শক্তি খরচ হবে, বাদ বাকি শক্তিটাকে আমার গতিশক্তি আকারে রয়ে যাবে। এখন হাফ এম গুলো কাটাকাটি করার পর এদিকে পাইলাম 25v², এদিকে v², এদিকে v²। তাহলে একটা v² কাটাটি চলে গেলে 24v² ইকুয়ালস টু v², জাস্ট রুট করে দিলে √24 ইন্টু ভিই। তো আমরা v এর মান তো জানি 11.2, সেটা বসাইলে এত চলে আসে। এখন আমরা এই জিনিসটাও বলতে পারি, যদি এখানে 5 না থেকে 5 গুণ না হয়ে যদি আপনাকে 10 গুণ বলতো তাহলে কি আসতো জাস্ট 10² মাইনাস 1। যদি 50 গুণ হইতো 50² মাইনাস 1। n গুণ থাকলে n² মাইনাস 1 ইন্টু ভিই। তো এইটা একটা ফর্মুলা, আপনি চাইলে এইটাকে মাথায় রাখতে পারেন, এইটা আপনার পরবর্তীতে এমসিকিউতে কাজে লাগবে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ভাইয়া যদি আমার পরীক্ষায় প্রশ্ন আসে আমি কি এটা এইভাবে ইউজ করতে পারবো কিনা, অ্যাডমিশনে যদি প্রশ্ন আসে আপনি ইউজ করতে পারবেন এভাবে, সমস্যা নেই, অ্যাডমিশনে আপনি এই সূত্র দিয়ে করতে পারবেন। কিন্তু একাডেমিকে বোর্ড পরীক্ষা পর্যন্ত আপনাকে এভাবে পুরো অঙ্কটা করে আসতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার এবার সবার। 5v করলে হয় না কেন? 5v করলে হয় না কেন? তো 5v দিয়েই করছি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভূপৃষ্ঠ মানে কি ভূমি থেকে? অবশ্যই, ভূপৃষ্ঠ মানে পৃথিবীর যে সারফেস, পৃথিবীর যে ভূমি, সেই ভূমি থেকে। ওকে, তাহলে এইটা ক্লিয়ার। এবার এই ম্যাথটারই অল্টারনেটিভ ভার্সন আমরা দেখব, যে আরেকটা ওয়েতে কিন্তু এই ম্যাথটা সলভ করা যায়। তাহলে এটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখেন। এই কথাটা বলা যায় কিনা, আমরা যখন ওকে যখন নিক্ষেপ করছিলাম
শক্তি সংরক্ষণশীলতা নীতি ইউজ করব আমরা কি ইউজ করব? কনজারভেশন ল অফ এনার্জি, এটা ইউজ করব। তো আমরা যদি কনজারভেশন ল অফ এনার্জি এইটা ইউজ করি, তাইলে দেখেন তো এটা বোঝা যায় কিনা। যখন আমরা নিক্ষেপ করছিলাম, নিক্ষেপের সময় আমাদের প্রথমত একটা বিভব শক্তি ছিল। বিভব শক্তিটা কত? মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। ওই যে মহাকর্ষীয় বিভব কি? মাইনাস জি এম বাই আর। মহাকর্ষীয় বিভবকে যদি আমি ভর দ্বারা গুণ করি, তাহলে মহাকর্ষীয় বিভব শক্তি পাওয়া যায়। তো মাইনাস জি এম বাই আর ইন্টু স্মল এম, তাহলে মহাকর্ষীয় বিভব শক্তি ছিল এটা ভূপৃষ্ঠে নিক্ষেপের মোমেন্টে। আর সাথে একটা আমার গতি শক্তি ছিল হাফ এম 5 ভিই স্কয়ার, 5 ভিই তার স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে? যখন আমি অসীমে পৌঁছায় যাব, অসীমে পৌঁছায় যাওয়ার পর আমার বিভব শক্তি 0। কেন বিভব শক্তি 0 হবে? কারণ মাইনাস জি এম এম ডিভাইডেড বাই ইনফিনিটি। ইনফিনিটি, আচ্ছা আমি এইভাবেই লিখি, সমস্যা নেই, তাহলে আরো ভালো হবে বুঝতে। মাইনাস জি এম এম ডিভাইডেড বাই ইনফিনিটি, অসীমে চলে গেছি। প্লাস এখনো আমার একটা গতিশক্তি রয়ে যাবে হাফ এম ভি স্কয়ার। কারণ এখন তো আমি নর্মালের থেকে বেশি শক্তি দিয়ে মারছি, অসীমে যাওয়ার পর একটা গতিশক্তি রয়ে যাবে, এই গতির কারেসপন্ডিং বেগটাই আমার লাগবে। এখন দেখেন আমরা কি এইটা বলতে পারি কিনা, মনে আছে আমরা প্রুফ করছিলাম, মনে আছে কিনা, যে হাফ এম যখন আমরা নর্মালি মারতাম, নর্মালি যখন ভিই বেগে মারতাম, এটাকে আমি সবুজ কালার দিয়ে লিখি, যখন আমরা হাফ এম ভি স্কয়ার দিতাম, এইটা আসলে কিসে খরচ হইতো? ওই যে জি এম এম ডিভাইডেড বাই আর, এটাতে খরচ হইতো। এইটুকু যে গতিশক্তি দিতাম, এটা অসীমে যাওয়ার জন্য কৃত কাজে খরচ হইতো। তো অসীমে যাওয়ার জন্য কৃত কাজ ছিল এইটুকু। তাহলে আমাদের এখানে কি জি এম এম বাই আর যেটা আছে, ওইটার পরিবর্তে আমরা হাফ এম ভি স্কয়ার লিখে দিতে পারি। তাহলে এই জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে হাফ এম ভিই স্কয়ার। ঠিক আছে, বাট একটা ব্যাপার আছে, এখানে একটা মাইনাস আছে। সো মাইনাসটা ইনিশিয়ালি দিতে হবে। প্লাস এখানে তো 5 কি স্কয়ার করলে 25, 25 ইন্টু হাফ এম ভিই স্কয়ার ইকুয়ালস টু, এই অসীম দ্বারা ভাগ করলে, কোনো কিছুকে যদি আমরা ইনফিনিটি দ্বারা ভাগ করি তাহলে কত আসে? 0। ইনফিনিটি দ্বারা ভাগ করলে 0 আসে, প্লাস হাফ এম ভি স্কয়ার। এখন দেখেন 25 থেকে 1 বিয়োগ গেছে, এখানে যা এখানেও তা, তাহলে 25 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে কি 24 ইন্টু হাফ এম ভিই স্কয়ার ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখানে আপনি আবার খেয়াল করেন হাফ এম এগুলো কি হবে? কাটাকাটি চলে যাবে, এগুলো হচ্ছে আপনার কাটা চলে যাবে। তাহলে আপনার কি অবশিষ্ট থাকবে? আপনার অবশিষ্ট থাকবে ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার 24 ইন্টু ভিই, যেটা কিনা ওই যে আমরা বের করছিলাম 54.86 কিলোমিটার পার সেকেন্ড। এত কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়েতেই করে ফেললাম। তাহলে আমরা এখানে কি করলাম, যে অসীমে যেতে মানে ভূপৃষ্ঠ থাকাকালীন আমার এইটুকু বিভব শক্তি ছিল, এটা কোথা থেকে পাইছি? ওই যে মহাকর্ষীয় বিভব, সেখান থেকে পাইছি। মহাকর্ষীয় বিভব কি ছিল? মাইনাস জি এম বাই আর। মহাকর্ষীয় বিভবকে ভর দ্বারা গুণ করলে মহাকর্ষীয় বিভব শক্তি পাই, এটা কোথায়? ভূপৃষ্ঠে নিক্ষেপ করার মোমেন্টে। তারপর একটা গতিশক্তি ছিল 5 গুণ বেগে মারছি, সো 5 ভি স্কয়ার। অসীমে যাওয়ার পর মাইনাস জি এম এম বাই, অসীমে যাওয়ার পর ডিসটেন্সটা কত? ইনফিনিটি। আর একটা গতিশক্তি থেকে যাবে হাফ এম ভি স্কয়ার। তো আগে টোটাল শক্তি ইকুয়ালস টু পরের টোটাল শক্তি। আমরা নর্মাল অবস্থায় যখন শুধুমাত্র মুক্তিবেগ দিয়ে মারতাম, তখন আমরা যে গতিশক্তি মারতাম এটা হাফ এম ভি স্কয়ার, এবং সেই মানটা কত হইতো? জি এম এম বাই আর এর সমান হইতো। আমরা ওই যে ইন্টিগ্রেশন দিয়ে যখন কাজ করছি তখন এই মানটা আসতো, এম এম কাটাতে যে টুটা ওই পাশে যেত, রুট হইতো, তখন 2 জি এম বাই আর পাইতাম। তো ওইখান থেকে তাহলে আমরা এই যে জি এম এম বাই আর, এটার মান তো হাফ এম ভি স্কয়ার, সো ওই জি এম এম বাই আর এর জায়গায় আমরা হাফ এম ভি স্কয়ার বসাইছি। ঠিক আছে, তারপর আমরা কি করে দিছি, এখানে একটা মাইনাস ছিল, সেই মাইনাসটা বসাইছি। এটা 5 কি স্কয়ার করলে 25 হয়, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে 24 হয়। অসীম দ্বারা ভাগ করলে 0 হয়, হাফ এম ভি স্কয়ার অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তারপর হাফ এম কাটাটি চলে গেছে, রুট করে দিছি ভি ইকুয়ালস টু 24 ভি, মানে 54.86 কিলোমিটার পার সেকেন্ড। এইটুকু কি বুঝতে পারছেন কিনা?
এসএস নিব ভাইয়া। ওকে, আমার এটার স্ক্রিনশট নিতে যাচ্ছে, ঠিক আছে। আমরা তাহলে স্ক্রিনশট নিতে চাইলে দ্রুত নিয়ে নিই। তাহলে ডান। আমরা আমরা কঠিন প্রবলেমটা সলভ করে ফেললাম, স্পেশাল প্রবলেম। অনেকে, আমি জিজ্ঞেস করি নাই যদিও, তাও অনেকেই বলছে ক্লিয়ার। থ্যাংক ইউ আপনাদের সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। তো আমরা একই অঙ্ক দুই ভাবে করলাম, ঠিক আছে। তাহলে এইটুকু ডান। আবার ধরেন মহাকর্ষীয় বিভব, আরো অনেক কিছু আছে, মানে অনেক কিছু পড়ানো বাকি, মানে যেটা হয়তো আপনাদের বইতে নাই। তারপর হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, আরো অনেক টপিক আছে, অনেক সুন্দর ম্যাথ আছে, খুবই দরকার। তো ওগুলো আমি পড়াবো আপনাদেরকে, হয়তো লাইভ ক্লাসে যদি নাও পড়াই, ভাইয়া রেকর্ড করে দিয়ে দিব। এবং আপনাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারও আমি বলছিলাম যে আরো অনেকগুলো টাইপের সুন্দর সুন্দর প্রবলেম আছে, বইতে হয়তো এগুলোর কিছুই নাই, কিন্তু অ্যাডমিশনের জন্য, ভালো করার জন্য এগুলো দরকার। তো ভাইয়া কিন্তু ওইটার অলরেডি রেকর্ড করা শুরু করে দিয়েছি। তো মানে একটু সময় লাগবে আমার, বাট আপনারা আশা করি 2-3 সপ্তাহের মধ্যে কাজ ক্ষমতা শক্তি এবং মহাকর্ষ বিকর্ষর খুব সুন্দর সুন্দর অনেক অনেক ভালো ভালো ম্যাথের রেকর্ড আপনাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। ভাইয়া চেষ্টা করছি মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জিনিসটা আপনাদেরকে অ্যাপে দিয়ে দেওয়ার জন্য। তো একটু দোয়া করবেন ভাইয়া, যেন রমজান মাসে শক্তি রাখতে পারি, বডিতে যেন এনার্জি থাকে, যেন আপনাদের জন্য সুন্দর করে ব্যাপারগুলো গুছাই নিতে পারি। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত। স্কোয়ারটা কই গেল? স্কোয়ারটা কই গেল? এই যে রুট করে দিছি, এই জন্য স্কোয়ার চলে গেছে। ওকে, তাহলে আমরা পরের অংশে যাই। পরের অংশে যেটা করব সেটা হচ্ছে স্যাটেলাইট। আমরা এখন হচ্ছে স্যাটেলাইট নিয়ে পড়াশোনা করব। স্যাটেলাইটের বাংলা কি? স্যাটেলাইটের বাংলা হচ্ছে উপগ্রহ। তো আমরা এখন পড়াশোনা করতে যাচ্ছি স্যাটেলাইট বা উপগ্রহ নিয়ে, ঠিক আছে। তার আগে একটু জানতে চাচ্ছি, আপনারা কে কে কোন কোন উপজেলা থেকে কানেক্ট হয়েছেন? উপজেলা বা থানা, আপনাদের উপজেলা বা থানার নামগুলো, অথবা উপজেলাও না, আপনাদের জেলাগুলোর নামগুলো একটু জানতে চাচ্ছি। কে কোন জেলা থেকে কানেক্ট হয়েছেন? লাইভ ক্লাসে আছেন ভাই, একটু দেখতে চাই। নারায়ণগঞ্জ, গাজীপুর, বাগেরহাট, পিরোজপুর, ঢাকা, সিলেট, ভালুকা, নেত্রকোনা, নীলফামারী, চিটাগাং, যাত্রাবাড়ী, নোয়াগাঁও, ঢাকা, রংপুর, সিলেট, ফরিদপুর, বগুড়া, শ্রীমঙ্গল, পাবনা, সিলেট, পিরোজপুর, চট্টগ্রাম, ফতুল্লা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, সৈয়দপুর, নেত্রকোনা, রংপুর, যশোর, সাভার, পাবনা ঈশ্বরদী, গাজীপুর, মৌলভীবাজার, মিরপুর জেলা, আচ্ছা মিরপুর জেলা ভালো ছিল, পটুয়াখালী, মিঠাপুকুর, গফরগাঁও, নোয়াগাঁও, নোয়াখালী, গাজীপুর, দিনাজপুর, সন্দ্বীপ, ও সন্দ্বীপ থেকেও আছে, শরীয়তপুর, বগুড়া, মাধবপুর, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, চিটাগাং, নেত্রকোনা, পাবনা, লালমোহনভোলা, পেঞ্চুগঞ্জ থানা, ময়মনসিংহ, কুমিল্লা, রাজশাহী, গফরগাঁও, নোয়াখালী, ঢাকা, টাঙ্গাইল, পিরোজপুর, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, ঢাকা, খিলগাঁও, ও আমার এলাকায়, মৌলভীবাজার, মোল্লাঘাট, ওকে, ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা। দেখ, আপনাদের জেলা যেই কারণে জানতে চাচ্ছিলাম, ওই পারপাসটা আসলে হয়ে গেছে। থ্যাংক ইউ, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আপনার জেলাগুলোর নাম জানানোর জন্য। আহ, আপনারা আজকে একটু জানায়েন আমি কেন আপনাদের জেলার নামগুলো জানতে চাচ্ছিলাম। তো স্যাটেলাইট বা উপগ্রহ, তো এই উপগ্রহ জানার আগে আপনাকে জানতে হবে যে আপনি নিজে কোন জেলার। তো উপগ্রহ জিনিসটার সাথে এটা একটা খুব ভালো লিঙ্ক আছে, ওই জন্য আসলে জানতে জানতে চাচ্ছিলাম আপনাদের কাছে। তো স্যাটেলাইট স্যাটেলাইট ব্যাপারটা কিরকম আমি একটু বলি, আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই। ফিল দ্য কালার, কালার ফিল করলাম। ওকে, আচ্ছা, তো চিন্তা করেন এইটা হচ্ছে পৃথিবী। আমরা মাঝখানে যেটা চিন্তা করলাম এটা হচ্ছে পৃথিবী। আমার লেখা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো মাঝখানের এইটুকু হচ্ছে পৃথিবী। তো এটা আপনারা জানেন, পৃথিবীর সেন্টার থেকে এইটুকু ডিস্টেন্স, এই যে এইটুকু পর্যন্ত ডিস্টেন্স, এইটুকু আসলে কি আর, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটা আমরা জানি। এখন ধরলাম পৃথিবীর
সারফেস থেকে এইচ হাইটে একটা বস্তু রাখা আছে, এই একটা বস্তু, ঠিক আছে? এই বস্তু যদি পৃথিবীকে কেন্দ্র করে চারপাশে এরকম ঘুরে আসতে পারে, পৃথিবীকে কেন্দ্র করে এরকম চারপাশে ঘুরতে থাকে, তাহলে এই বস্তুটাকে আমরা বলবো হচ্ছে স্যাটেলাইট বা উপগ্রহ। স্যাটেলাইট বা উপগ্রহ। তাহলে স্যাটেলাইট বা উপগ্রহ কি? উপগ্রহ হচ্ছে যেই জিনিসটা বা যেই বস্তুটা একটা গ্রহকে কেন্দ্র করে চারপাশে ঘুরতে থাকে, সেই জিনিসটাকে একটা উপগ্রহ বলা হয়। তো শুধুমাত্র পৃথিবীর চারপাশে থাকলেই যে উপগ্রহ তা কিন্তু না। যদি এমন হয় অন্য কোনো একটা গ্রহ, লাইক বুধ গ্রহের চারপাশে যদি কোনো একটা বস্তু এরকম বুধ গ্রহকে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে ওইটাও একটা উপগ্রহ বা স্যাটেলাইট, বা সেটা হচ্ছে বুধ গ্রহের স্যাটেলাইট বা বুধ গ্রহের উপগ্রহ। আর পৃথিবীকে কেন্দ্র করে যদি কোনো একটা বস্তু ঘুরতে থাকে, পৃথিবী বা আর্থ তো একটা গ্রহ, তো সেই হিসেবে সেটাও একটা উপগ্রহ। তাহলে এই যে বস্তুটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা হচ্ছে পৃথিবীর স্যাটেলাইট বা পৃথিবীর উপগ্রহ। এইটুকু ক্লিয়ার? এইটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, এবার তাহলে জানবেন স্যাটেলাইট কয় প্রকার? দুই প্রকার। তো মাথায় রাখতে হবে স্যাটেলাইট হচ্ছে দুই প্রকার। স্যাটেলাইট হচ্ছে দুই প্রকার। এখন কি কি এটা আমরা একটু দেখি। এর মধ্যে একটা প্রকার হচ্ছে আমাদের ন্যাচারাল স্যাটেলাইট, আর আরেকটা প্রকার হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো বললাম একটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট, বা এটাকে আমরা বলি হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, আর এটা হচ্ছে আমাদের কৃত্রিম উপগ্রহ। সো যদি এমন হয়ে থাকে যে সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক কোনো একটা গ্রহের চারপাশে একটা বস্তুকে এরকম ঘুরাচ্ছে, মানে কোনো একটা গ্রহ আছে, গ্রহের চারপাশে সৃষ্টির শুরু থেকেই আল্লাহ পাক একটা বস্তুকে এরকম ঘুরাচ্ছে, তাহলে ওইটা তো আগে থেকেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। ওইটাকে আমরা মানুষরা পাঠাই নাই, ওটা আগে থেকেই ছিল। তো এটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। এটার এক্সাম্পল কি? পৃথিবীর চারপাশে এমন কি কোনো জিনিস আমরা জানি যেটা পৃথিবীর চারপাশে অলওয়েজ ঘুরতেছে? আমরা পাঠাই নাই, আগে থেকেই এটা ঘুরতেছিল। এই যে অলরেডি অনেকগুলো হচ্ছে চলে আসছে অ্যান্সার। অবশ্যই চাঁদ, যেই চাঁদকে আমরা বলি না, ওই যে আপনারা অনেক সময় ফোনে বলেন না যে আরে আজকে আকাশে চাঁদ উঠে নাই তো কি হয়েছে, তুমি তো আমার চাঁদ ফোনের মধ্যে আছে, হ্যাঁ, ওই পাশ থেকে একজন বলে, খুশি হয়ে যায়। তো ওই যে আপনারা উপমা দেন যার সাথে, তো ওই বস্তুটা ঘুরতেছে পৃথিবীর চারপাশে, তাই না? সৃষ্টির শুরু থেকেই ওইটা আছে। তো চাঁদ হচ্ছে পৃথিবীর জন্য প্রাকৃতিক বা ন্যাচারাল স্যাটেলাইট। সো এটার এক্সাম্পল হচ্ছে চাঁদ। আমরা যদি একটু বলি, আর কৃত্রিম উপগ্রহ কি? কৃত্রিম উপগ্রহ হচ্ছে সৃষ্টি শুরু থেকেই ছিল না, সৃষ্টি শুরু থেকেই ছিল না। তাহমিদ ইসলাম বলছে, সরি কে জানি বলছে, কে কাকে বলে, শ্রাবন্তী বলছে যে কে কাকে বলে। এটা হচ্ছে কে কাকে বলে, তাই না? এইটা হচ্ছে এইটা হচ্ছে যে কোন একজন মানুষ তার শত্রুকে বলে। ধরেন আপনার একজন কম্পিটিটর আছে, ধরেন আপনার নাম হচ্ছে আবুল, আর আরেকজন নাম হচ্ছে বাবুল। তো আবুল আর বাবুলের মধ্যে অনেক শত্রুতা। আবুল তখন বাবুলকে ফোন দিয়ে বলে, আর জানিস বাবুল, তুই এত সুন্দর, তুই দেখতে পুরো আকাশের চাঁদের মতো। এই আর কি। তো আসেন তাহলে আমরা যেখানে ছিলাম যে পৃথিবী বা কোন একটা গ্রহের চারপাশে যদি বস্তু আগে থেকেই সৃষ্টি শুরু থেকেই এরকম ঘুরতেছে, মানুষের পাঠানো কোনো বস্তু না, সৃষ্টিকর্তা পাঠাই দিছে, এরকম একটা বস্তু যদি ঘুরতে থাকে, ওটা হচ্ছে প্রাকৃতিক বা ন্যাচারাল স্যাটেলাইট। যেমন পৃথিবীর চারপাশে চাঁদ আগে থেকেই ঘুরতেছে, এটা প্রাকৃতিক। আর আর্টিফিশিয়াল বা কৃত্রিম উপগ্রহ হচ্ছে যদি আমরা কোনো একটা বস্তুকে আলাদাভাবে নিজস্ব প্রক্রিয়ায় পাঠাই পৃথিবীর চারপাশে, ওই বস্তুটাকে যদি ঘুরাইতে সক্ষম হই, তাহলে ওই বস্তুটা হবে হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। যেমন এটার এক্সাম্পল হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট লিখতে এখন একটা সমস্যা। তো আমাদের ধরেন বলবো যে
ডিশ অ্যান্টেনার জন্য যে স্যাটেলাইট ইউজ করা হয়, ডিশ ইন্টারনেটের জন্য। আচ্ছা, স্টারলিংকের স্যাটেলাইট নাম শুনছেন? স্টারলিংক স্যাটেলাইট কার? এটা এলন মাস্কের। আপনার এলন মাস্কের নাম শুনছেন? পৃথিবীর সব থেকে দরিদ্র ব্যক্তি। তো যদি পরীক্ষায় আসে পৃথিবীর সব থেকে দরিদ্র ব্যক্তিকে, গরিব ব্যক্তিকে, এটার নাম হচ্ছে এলন মাস্ক। তো এলন মাস্কের একটা ইন্টারনেটের কিন্তু ব্যবসা আছে, ওটা হচ্ছে স্টারলিংক। হ্যাঁ, বাংলাদেশে ওই ইন্টারনেটটা আসার প্রক্রিয়া চলতেছে, জানি না আসবে কিনা। আসলে সব থেকে খুশি হওয়া মানুষগুলোর মধ্যে আমি একজন হব। বিকজ বাংলাদেশে যেটা হয় যে ওয়াইফাই, আমরা যে ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি, এটা তো প্রায় সময় আনস্টেবল থাকে, ঠিক মতো হচ্ছে যে কানেকশন পাওয়া যায় না, স্পিড বাড়ে কমে। দেখা যায় বলছে আপনার 10 Mbps পান, আপনি ধরেন 0.5 Mbps, এরকম হচ্ছে বাংলাদেশ। আর মোবাইলের যে ইন্টারনেট গুলো, এগুলো খুব একটা কানেকশন পাওয়া যায় না। ওরা হচ্ছে যে আপনাকে লিমিটেড অফার দেয়, ঠিক আছে? তো বলে যে ডাটা প্যাকেজ হচ্ছে আপনার ধরেন 30 টাকায় 3 GB, মেয়াদ কত 2 ঘন্টা, এরকম হচ্ছে অফার দিয়ে রাখে। তো এই যে অত্যাচার গুলো থেকে বাঁচার জন্য আমাদের খুব ভালো একটা ইন্টারনেট কানেকশন দরকার। স্টারলিংক স্যাটেলাইট আসলে হয়তো আমরা এটা পেতে পারি। এনিওয়েজ, সো ইলন মাস্কের যে ব্যবসা, এই ব্যবসার মধ্যে একটা হচ্ছে বিভিন্ন দেশের উপর সে হচ্ছে এরকম স্যাটেলাইট, মানে আকাশে সে বিভিন্ন জায়গায় এরকম স্যাটেলাইট সেট করছে। ওই স্যাটেলাইট গুলো দিয়ে হচ্ছে ইন্টারনেট প্রোভাইড করতেছে সে, এবং এটা একটা ব্যবসা, ইন্টারন্যাশনাল ব্যবসা তার আছে। তো ওই ব্যবসার জন্য সে যে আকাশের মধ্যে একটা বস্তুকে রেখে পৃথিবীর চারপাশে ঘুরাচ্ছে, ওই ধরনের স্যাটেলাইট গুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহর একটা এক্সাম্পল। তাহলে আমরা স্যাটেলাইট কি সেই জিনিসটা জেনে গেলাম, আর্টিফিশিয়াল স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট কি সেগুলো আমরা জেনে গেলাম। এখন এই যে এটা ভালো কথা বলছে আমিনুল ইসলাম, বলছে যারা পাহাড়ি অঞ্চলে আছে বা অনেক সময় অনেক গ্রাম, আপনারা মানে আমি মাঝে মাঝে কিছু SMS পাই। যেমন সেদিন আমাকে একজন গত 2-3 সপ্তাহ আগে একটা স্টুডেন্ট, এইচএসসি 26 ব্যাচ, আপনাদেরই ব্যাচমেট, আপনাদের সাথেই ক্লাস করে, শিখর পেইড স্টুডেন্ট, তার মেসেজটা পড়ে আমার মোটামুটি চোখে পানি চলে আসছিল। ও বলছে যে ভাইয়া, আমি যেখানে থাকি ওইখানে ইন্টারনেটের কানেকশন নাই, মানে মোবাইল ডাটা কানেকশন দিয়েও পাওয়া যায় না, ব্রডব্যান্ড তো পৌঁছাই নেই। তো ওর মনে হয় বাসা থেকে বাড়ি থেকে 1-2 কিলোমিটার বা তারও বেশি, আমি এক্স্যাক্টলি খেয়াল নাই, ওইটুকু দূরত্ব পরে হচ্ছে একটা বাজার আছে, বাজারে গেলে ওইখানে হালকা হালকা ইন্টারনেটের কানেকশন পাওয়া যায়। তো ও যেটা করে, শিখর ক্লাস যখন শুরু হয় ও বাড়ি থেকে ওই বাজারে চলে যায়, রাত পর্যন্ত ক্লাস হয়, রাত পর্যন্ত ক্লাস করে তারপর আবার ক্লাস শেষে বাজার থেকে বাড়িতে ফেরত আসে। তাহলে ক্যান ইউ ইমাজিন? তো মানে এই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ ডেডিকেশন নিয়েও কিন্তু ও শিখর ক্লাস করতেছে। তো যদি আমাদের ইন্টারনেট কানেকশনটা পুরো বাংলাদেশে মানে খুব সুন্দর করে পাওয়া যেত, সকল জায়গায়, প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জায়গায় আমরা যদি ইন্টারনেট কানেকশন পাইতাম, এবং শুধু কানেকশন, স্টেবল কানেকশন যদি পাইতাম, বাইরের দেশে একটা ধরেন 3 GB মুভি, 3 GB মুভি 1 মিনিটে ডাউনলোড হয়ে যায়। 3 GB একটা মুভি 1 মিনিটে ডাউনলোড হয়ে যায়, তাহলে চিন্তা করেন এটার স্পিডটা কিরকম। আর বাংলাদেশে আপনি ধরেন 5 মেগাবাইটের একটা PDF ফাইল নামাবেন, ওইটা নামাইতেই দেখবেন আপনার 3-4 মিনিট চলে যাবে। এই হচ্ছে সমস্যা। তো আমরা যদি বাংলাদেশকে একটা আধুনিক দেশে পরিণত করতে পারি বা করতে চাই, একটা উন্নত দেশে যদি পরিণত করতে চাই, যেই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি, তার মধ্যে একটা হচ্ছে খুবই স্টেবল ভালো ইন্টারনেট কানেকশন পুরো বাংলাদেশ জুড়ে। তো এটার জন্য অবশ্যই ভালো স্টেপ ইনশাল্লাহ গভর্নমেন্ট নিবে, আমরা সেই দোয়া করি। তাহলে চলেন, আমরা এইটুকু তো বুঝে গেলাম, এবার আমরা একটু পড়াশোনা করি। পড়াশোনাটা কি? যে স্যাটেলাইট কিভাবে কাজ করে, হাউ স্যাটেলাইট ওয়ার্কস। আচ্ছা, তা আমরা যেখানে ছিলাম সেটা যদি একটু আবার চিন্তা করি, আমাদের এইখানে ছিল কি, এইখানে ছিল একটা বস্তু, এই বস্তুটা ধরলাম ভি বেগে এরকম ঘুরে আসতেছে, এই বস্তুটা ভি বেগ নিয়ে এরকম ঘুরতেছে পৃথিবীর চারপাশে, বস্তুটা ভি বেগ নিয়ে এভাবে চারদিকে ঘুরে আসতেছে। আচ্ছা, এখন এই যে আমাদের পৃথিবীটার একটা রেডিয়াস আছে, তাই না? পৃথিবীটার রেডিয়াসটা কত? পৃথিবীর রেডিয়াস আমরা জানি, সেটা হচ্ছে
ক্যাপিটাল আর। পৃথিবীর এই রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর। আর বাইরে যে হাইটটা, এই হাইটটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ। সো আমরা ধরে নিচ্ছি ভূপৃষ্ঠ থেকে এইচ হাইটে একটা স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। একটা স্যাটেলাইট পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে। এখন এই স্যাটেলাইটটা ঘোরার জন্য কি কি জিনিস দরকার সেটা আমরা ফার্স্টে চিন্তা করব। আচ্ছা ভাইয়া, আমরা যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ হাইটে একটা বস্তুকে ধরে রাখি, জাস্ট এইচ হাইটে আমি একটা বস্তুকে, ধরেন একটা পাহাড়ের উপর একটা বস্তুকে ধরে রাখছি, ছেড়ে দিলে কি হবে? ঠাস করে সে নিচে পড়ে যাবে। আমি যদি এই পৃথিবী থেকে একটা হাইটে বস্তু রাখি, ছেড়ে দিলে কি হয়? ঠাস করে সে নিচে পড়ে যাচ্ছে। তাহলে এই স্যাটেলাইটটাও তো মাটি থেকে একটু হাইটে আছে, ও নিচে না পড়ে কেন ঘুরতেছে? কেন ঘুরতেছে আমরা একটু চিন্তা করব। তার আগে ভাইয়া, এইটা কি বুঝেন কিনা, এই কথাটা কি আপনি বুঝেন কিনা, বস্তুকে নিচে টেনে ফেলে দেওয়ার জন্য দায়ী কে? তার ওজন। তার ওজনটা হচ্ছে তাকে নিচে টেনে ফেলার জন্য দায়ী। তাহলে এইখানে কি ওর ওজন কাজ করতেছে না? হচ্ছে অবশ্যই কাজ করতেছে, বাট এখানে আরেকটা জিনিস আছে। সেটা কি? যেহেতু সে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, বৃত্তাকার পথে ঘুরতে হইলে অবশ্যই কি দরকার? কে কে কমেন্ট করতে পারবেন? বৃত্তাকার পথে ঘুরতে হইলে অবশ্যই কি দরকার? একটা কেন্দ্রমুখী বল। কেন্দ্রমুখী বল, এই জিনিসটা দরকার। বৃত্তাকার পথে ঘুরতে হইলে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল কত? mv²/r হয়। এখন বলুন ভাইয়া, আমরা তো জানি কেন্দ্রমুখী বল হচ্ছে mv²/r, আপনি কেন r+h লিখলেন? কারণ এখন এই যে বৃত্তটা, এই বৃত্তটা রেডিয়াস কত হয়েছে? r+h হয়েছে, এই জন্য শুধু r না লিখে r+h লিখছি। ক্লিয়ার? তাহলে এই কেন্দ্রমুখী বল কোন দিকে কাজ করে? কেন্দ্রের দিকে কাজ করে। আমরা যদি এই বস্তুটাকে আলাদাভাবে একটু চিন্তা করি, ওর জন্য কেন্দ্রমুখী বল যেটা, অর্থাৎ mv²/r+h, এটা কি কেন্দ্রের দিকে দরকার। আর ওর ওজনটাও কাজ করতেছে কোন দিকে? mg তো না, এখন হচ্ছে g প্রাইম ধরলাম, কারণ এই তো মাটি থেকে একটু উঁচুতে আছে। তাহলে দেখেন, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হলে অবশ্যই কেন্দ্রমুখী বল দরকার। এখন কেন্দ্রের দিকে তার একটা বলই কাজ করছে, সেটা হচ্ছে ওজন। তো ওই ওজনটাকেই যদি বস্তুটা ঘোরার জন্য প্রয়োজনীয় যে কেন্দ্রমুখী বলটা, সেটা হিসেবে ব্যবহার করে ফেলে, কি বললাম ভাইয়া? তাকে ঘোরার জন্য তো একটা কেন্দ্রমুখী বল দরকার, এবার এটা কেন্দ্রের দিকে দরকার। তো কেন্দ্রের দিকে কোনো বল আছে কিনা? অ্যান্সার হচ্ছে আছে। সেই বলটার নাম কি? ওজন। সো ওই ওজনটাকেই যদি সে কেন্দ্রমুখী বল হিসেবে ইউজ করে ফেলে, তাহলে তো তার আর কোনো ওজন অবশিষ্ট থাকবে না। তাহলে যদি ওজন অবশিষ্ট না থাকে, তাহলে সে আর নিচের দিকে পড়বে না, কারণ ওজনটাই তো তাকে টেনে নিচের দিকে ফেলে দিত। এখন তো সে ওজনটাকে ঘোরার কাজে কেন্দ্রমুখী বল হিসেবে ইউজ করে ফেলছে, তাহলে সে এখন আর নিচে পড়বে না, ওই হাইটে থেকেই সে ঘুরতে থাকবে। তার অর্থ হচ্ছে এখানে যে সিক্রেটটা, যেই স্পেশাল আইডিয়াটা ইউজ করা হচ্ছে, সেটা হচ্ছে ঘোরার জন্য প্রয়োজনীয় যে কেন্দ্রমুখী বল, এটাই আসলে আমার ওই ওজনটা সমান হবে। এখন ওজন বা মহাকর্ষীয় বল যেটাই বলেন না কেন, সেটা আসলে কত? gmm/r²। এখানে আরটা কত? পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তু পর্যন্ত দূরত্ব। ওই যে নিউটনের মহাকর্ষীয় সূত্র gmm/r²। সো পৃথিবী এবং ওই বস্তুটা, এই বস্তুর ভর হচ্ছে স্মল এম, আর পৃথিবীর ভর কি? পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। তো এই দুইটা বস্তুর মধ্যে যে মহাকর্ষীয় বলটা, সেটাই হচ্ছে বস্তু কাজে লাগাবে কেন্দ্রমুখী বল হিসেবে। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া, এই পয়েন্টে না হয় বুঝলাম, কিন্তু আপনি যদি এই পয়েন্টে আসেন, ধরেন এইটা, এই পয়েন্টে আপনি আসলেন, এই পয়েন্টে কিভাবে চিন্তা করবেন? অ্যান্সার হচ্ছে খুবই সহজ। এই পয়েন্টে তার ওজনটা কোন দিকে কাজ করতেছে? এই দিকে কাজ করতেছে। আবার এই পয়েন্টে তার কেন্দ্রমুখী বলটাও কোন দিকে লাগবে? ওই দিকেই লাগবে। তাহলে প্রত্যেকটা পয়েন্টেই দেখবেন আপনার ওজন যেদিকে কাজ করছে, কেন্দ্রমুখী বলটা আপনার ওই দিকেই লাগবে। তার অর্থ প্রত্যেকটা পয়েন্টেই ঘোরার জন্য যে কেন্দ্রমুখী বলটা দরকার, সেটা আসলে সে ওজন থেকে ইউজ করে ফেলতেছে। যেহেতু ওজনটাই ঘোরার কাজে ইউজ হয়ে যাচ্ছে, তাহলে তার আর কোনো ওজন অবশিষ্ট নাই, পুরোটাই খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে যেহেতু, তাহলে তাকে আর
কেন্দ্রের দিকে টানার মতো, তাকে মাটিতে ফেলে দেওয়ার মতো আর কোনো বল নাই, এই জন্য সে আর নিচে পড়ে না, ওই হাইটে থেকে সে ঘুরতেছে। এখন তাহলে একটু খেয়াল করেন, আমরা এই জিনিসটা কি বলতে পারি, এম এম কাটাকাটি যায়, একটা আর প্লাস এইচ কাটাকাটি যায়, তাহলে আমাদের আর কি পড়ে থাকে, আমাদের পড়ে থাকে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এবার খুব কঠিন একটা কাজ করব, এই কাজটা সাধারণত মানুষজন বুঝে না, জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তো এই লাইন থেকে এই লাইন খুবই টাফ, কেউ কি বুঝেন কিভাবে হয়েছে, এই লাইন থেকে এই লাইন কেমনে হয়েছে? আচ্ছা, আমাদের ক্লাসে একটা লক্ষ্মী মেয়ে আছে, ওর নাম হচ্ছে আয়েশা জাহান, ও বলছে ভাইয়া আম্মুকে রান্নার কাজে হেল্প করছি, পাশাপাশি ক্লাসও করতেছি। গ্রেট। তো এটা দেখে খুবই ভালো লাগলো, বা আমাকে হেল্প করা কাজের মধ্যে। তো বা অনেক সময় দেখবেন যে অনেক কঠিন কাজও অনেক সহজ হয়ে যায় যদি বাবা মার দোয়া থাকে। তো বাবা মাকে হেল্প করতে পারা এবং হচ্ছে তাদের থেকে দোয়া নেওয়া, এই সুযোগ অনেকের ভাগ্যে থাকে না, আপনার ভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আরেকবার একটু বলি, এই যে এটাও কিন্তু অনেকে বুঝে না, অনেক হার্ড, অনেক হার্ড, কেমনে সম্ভব এটা, অস্থির। তো এটা আসলেই খুব ডিফিকাল্ট। দেখেন, দুই উভয় পক্ষকে রুট করতে হবে, রুট করলে এখানে বি থেকে একটা স্কোয়ার যেটা ছিল এটা কাটাকাটি চলে যাবে, আর এখানে তো কিছু ছিল না, সেটা রুট হয়ে যাবে। তো এই কঠিন জিনিসটা আমরা হয়ে গেছে। তাহলে এইটাই কি, এই জিনিসটাই হচ্ছে আমার তাহলে স্যাটেলাইটের বেগের সূত্র। তাহলে এইটাই কি আমার স্যাটেলাইটের বেগের সূত্র, এটাই হচ্ছে আমার বেগের সূত্র। ওকে, আচ্ছা, এখন শুধু এইটা নিয়ে কি আমরা বসে থাকবো, এটা নিয়ে আমরা বসে থাকবো না, আমরা আরেকটা কাজ করব, সেটা কি দেখেন তো, এই জিনিসটা বুঝেন কিনা আপনারা, আপনারা তো ট্যালেন্টেড পোলাপান, সবই বুঝবেন। ধরেন আমি এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে আমার রেডিয়াস আর, তো আমি যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকি, আমার বেগ যদি ভি হয়, ভি সমান সমান আমরা বলতে পারি না 2πr ডিভাইডেড বাই টি। আমার পুরা একবার ঘুরে আসতে যদি ধরেন বললাম যদি টি পরিমাণ সময় লাগে, তাহলে আমরা বলতে পারি না ভি হচ্ছে এই টি সময় সে কতটুক পথ পাড়ি দেয়, পরিধি সমান পথ পাড়ি দেয়, তাহলে টি সময় পাড়ি দেয় 2πr পরিধি পথ, তাহলে প্রতি সেকেন্ডে কতটুক পাড়ি দেয় 2πr বাই টি, এটাই কি আসলে বেগ বা দ্রুতি আমরা বলতে পারি। তাহলে এইটা যদি আপনি বুঝে থাকেন, তাহলে এইটাও নিশ্চয়ই বুঝবেন যে ভাই এই ভি এর জায়গায় আমরা চাইলে এটাও ইউজ করতে পারি, টুয়াইস পাই, এখানে ব্যাসার্ধটা কত আর প্লাস এইচ ডিভাইডেড বাই টি, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু রুট ওভার জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এইটা ক্লিয়ার, এইটা ক্লিয়ার, ওকে। তাহলে আরেকটা জিনিস একটু বলি এইটার আগেই, দেখেন এই বেগের মানটা কার উপর নির্ভর করতেছে, জি, জি তো একটা ধ্রুবক, ক্যাপিটাল এম পৃথিবীর ভর, এটাও একটা ধ্রুবক, ক্যাপিটাল আর কি, ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, এটাও ধ্রুবক। তাহলে একমাত্র ভ্যারিয়েবল কি এইচ, এইচ কি ভূপৃষ্ঠ থেকে কত হাইটে স্যাটেলাইটটা আছে। তা আপনি যদি বলে দেন যে মাটি থেকে আমি হচ্ছে 10 কিলোমিটার উপরে স্যাটেলাইটটাকে রাখবো, তাহলে ওটার কারেসপন্ডিং ভিটাও কি ফিক্স হয়ে যাবে না, কারণ জি এম আর সব ধ্রুবক। আপনি বলেন যে আমি 10 কিলোমিটার উপরে এটাকে রাখতে চাই, তাহলে এইচ এর ভ্যালু 10 কিলো আপনি ফিক্স করে দিলেন, তাহলে বেগটাও ফিক্স হয়ে যাবে। তার অর্থ হচ্ছে, তার অর্থ হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট হাইটে স্যাটেলাইট একটা নির্দিষ্ট বেগেই চলতে হবে, যদি ওই বেগ থেকে আপনি কম বা বেশি বেগ দেন তাহলে সে কিন্তু আর স্যাটেলাইট থাকতে হবে না, সে যদি কম বেগ দেন সে হচ্ছে আস্তে আস্তে পৃথিবীর মানে ঘুরতে ঘুরতে পৃথিবীতে এসে পড়বে, পৃথিবীর সার্ফেসে এসে আঘাত করবে। আর যদি এর চেয়ে বেশি বেগ দেন সে কিন্তু ওই বৃত্তাকার পথ থেকে ছিটকে বাইরে চলে যাবে। তাহলে কি বললাম, আমার এইখানে যে ভি ইজ ইকুয়ালস টু জি এম বাই আর প্লাস এইচ, এখানে এইচ বাদে সবই ফিক্স ধ্রুব। তো এই যদি আপনি বলে দেন যে আপনি এত কিলোমিটার হাইটে হচ্ছে স্যাটেলাইটটাকে ঘুরাইতে চান, হাইটও ফিক্স করে দিলে বেগের একটা ফিক্স মান পাবেন, নির্দিষ্ট একটা মান পাবেন, ক্যালকুলেটরে বসাইলেই চলে আসবে। তো আপনি যদি ওর থেকে কম বা বেশি বেগ দেন তাহলে সে হয় নিচে পড়ে যাবে অথবা উপরে ছিটকে চলে যাবে। তাহলে আপনাকে একটা নির্দিষ্ট হাইটে একটা নির্দিষ্ট বেগই তাকে ঘুরাইতে হবে। ওকে,
অথবা বেগ যদি ফিক্স করে দেন যে আমি স্যাটেলাইটকে এত বেগে ঘুরাইতে চাই, তাহলে বেগের মান দিয়ে দিয়ে একটা নিশ্চয় হাইট পাবেন, তখন ওই স্যাটেলাইটটাকে ওই হাইটেই রাখতে হবে। ওই হাইটের থেকে কম বা বেশি হাইটে রাখলে সে কিন্তু আর বৃত্তাকার পথে ঘুরতে পারবে না। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু দেখলাম। এবার আমরা একটা কাজ করি, স্কোয়ার করে ফেলি, তাই না? স্কোয়ার যদি করে ফেলি তাহলে কি হয়, আমার তো জায়গা কম, আমি এখন জায়গা বাড়াইতে হবে। কিভাবে বাড়াবো, একটু এইদিকে আনবো, একটু উপরে নিব, এই তো উপরে গেছে। আচ্ছা, এবার এটারে আর একটু ছোট করব। দেখছেন কিভাবে জায়গা বাড়াতে হয়, বাড়িয়ে ফেললাম। এবার আমি স্কোয়ার করব। স্কোয়ার করলে কি হবে, স্কোয়ার করলে যেটা হবে 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। এইটুকু আসবে, তাই না? এখন একটা কাজ করি তো, আর প্লাস এইচটাকে যদি আমি একটু গুণ করে দিই, আর প্লাস এইচটাকে যদি আমি একটু গুণ করে দিই, তাহলে কি হবে, এইটা এই পাশে চলে আসবে। তাহলে এখানে আর প্লাস এইচ এই পাশে আসতে স্কোয়ার ছিল, কিউব হয়ে যাবে। তাহলে আমরা এইটাকে একটু সংক্ষেপে এইভাবে বলে ফেলতে পারি যে আর প্লাস এইচ কিউব। তাহলে এই পাশ থেকে আর প্লাস এইচটা আমি মুছে শুধু জি এম এইটুকু লিখতে পারি। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন আমরা বলতে পারি কি, যে জি এম টি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ তার কিউব। বা এখান থেকে শুধু টি যদি আপনি বের করতে চান, শুধু টি আসবে কত, 4 পাই স্কোয়ার ইন্টু আর প্লাস এইচ তার কিউব ডিভাইডেড বাই জি এম তার রুট। ঠিক আছে, তাহলে 4 পাই স্কোয়ার, এটা স্কোয়ার, এটা কিউব হয়ে গেল, জিএম থাকলো, টি স্কোয়ার হইলো, টি স্কোয়ার এই পাশে গুণ হইলো জিএম টি স্কোয়ার। তাহলে আমাদের 4 পাই স্কোয়ার আর প্লাস এইচ কিউব বাই জিএম তার রুট, এটাই হচ্ছে টি। তাহলে এটা আমরা কিসের সূত্র বের করলাম, এইটা হচ্ছে আমরা পর্যায়কালের সূত্র কত সেটা কিন্তু আমরা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে আমাকে যদি বলে যে একটা স্যাটেলাইট পুরো পৃথিবীর চারপাশে ঘুরে আসবে, একটা স্যাটেলাইট পুরো পৃথিবীর চারপাশে ঘুরে আসবে, ঘুরে আসতে কতটুকু সময় লাগবে, তাহলে দেখেন এখানে টি, টি হচ্ছে সেই সময়টা বা পর্যায়কালটা। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে পর্যায়কালের সূত্র, এটা হচ্ছে পর্যায়কাল সূত্র। তাহলে আমরা এইখানে দেখেন পর্যায়কালের ক্ষেত্রে 4 পাই এগুলো কনস্ট্যান্ট, পৃথিবীর আর কনস্ট্যান্ট, জি তো একটা ধ্রুবক, পৃথিবীর ভরও ধ্রুবক, শুধুমাত্র এইচ এর উপর ডিপেন্ড করতেছে। আপনি যদি এইচ কে ফিক্স করে দেন যে মাটি থেকে 10 কিলোমিটার উপরে হচ্ছে আমি ঘুরাতে চাই, তাহলে পর্যায়কালটা কিন্তু ফিক্স হয়ে যাবে। অথবা আপনি এভাবেও চিন্তা করতে পারেন যে ভি টি এইচ, এই তিনটা জিনিস হচ্ছে আপনার এখানে আছে। কি কি বললাম, একটা হচ্ছে ভি, একটা হচ্ছে টি, আর একটা হচ্ছে এইচ। এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আপনার কাজ, এই তিনটা জিনিস নিয়ে আপনার কাজ। সো এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটা ফিক্স করে দিলে অপর দুইটা ফিক্স হয়ে যাবে। কি বললাম ভাইয়া, এই তিনটা জিনিসের মধ্যে যে কোনো একটিকে ফিক্স করলে, যে কোনো একটিকে ফিক্স করলে অপর দুটি ফিক্স হয়ে যায়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখলে আপনাদের জন্য অনেক কিছুই পরবর্তীতে ইজি হয়ে যাবে। কি বললাম ভাইয়া, যে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে পর্যায়কাল, একটা হচ্ছে মাটি থেকে উচ্চতা। আপনি ধরেন যে কোনো একটা ফিক্স করলেন, ধরেন আপনি বেগকে ফিক্স করে দিলেন, বেগ যদি ফিক্স করে দেন যে এত কিলোমিটার পার সেকেন্ড হবে, তাহলে জিএম আর এগুলো তো ধ্রুবক, তাহলে ওইখান থেকে এইচ এর একটা নির্দিষ্ট মান পাবেন, মানে ভি ফিক্স করার কারণে এইচ ফিক্স হয়ে গেল। এখন এইচ যদি ফিক্স হয়ে যায় তাহলে পর্যায়কালের কথা চিন্তা করেন, এখানে 4 পাই আর জিএম সব ধ্রুব, এইচটাও যদি একটা নির্দিষ্ট মান দেন তাহলে টিটাও ধ্রুব হয়ে গেল। মানে ভি ফিক্স করার কারণে এইচ ফিক্স হয়ে গেল, আর এইচ ফিক্স হয়ে যাওয়ার কারণে টিও ফিক্স হয়ে গেল, তার মানে সবকিছু ফিক্স হয়ে যায়। বা আপনি যদি এইচ কে ফিক্স করে দেন, তাহলে এখানে এইচ একটা নির্দিষ্ট মান দিলে টি এরও একটা নির্দিষ্ট মান, এখানে এইচ ওই নির্দিষ্ট মানের জন্য বেগের একটা নির্দিষ্ট মান। তার মানে তিনটার মধ্যে যে কোনো একটাকে ফিক্স করলে বাদ বাকি দুইটা আপনি চাইলেও যে কোনো মান হইতে পারে না, একটা নির্দিষ্ট মানই হইতে পারে। ঠিক আছে,
এখন বেগের এই সূত্রটা কি আমরা মুখস্থ ইউজ করতে পারবো কিনা, অ্যান্সার হচ্ছে অবশ্যই ইউজ করতে পারবেন। পর্যায়কালের এই সূত্রটিকে আমি মুখস্থ ইউজ করতে পারবো কিনা, অবশ্যই পারবেন। সমস্যা হচ্ছে এত বড় কঠিন সূত্র আপনি মুখস্থ রাখতে পারবেন কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি যেটা পারতাম, আমি এইটা শুধু মুখস্থ রাখতে পারতাম, এত বড় আমার মনে থাকতো না, আমি এইখান থেকে বাকিটা প্রমাণ করে তারপর বসাইতাম। ঠিক আছে, আচ্ছা এবার আসেন আমরা আরেকটু সামনের দিকে যাই, দেখি কি আছে আমাদের ভাগ্যে। আমরা এই তো যে লাইনটা পেলাম, এইখান থেকে যদি আমরা একটু কাজ করি, তাহলে দেখেন আমরা কি এইটা বলতে পারি কিনা। এই লাইন থেকে আমরা বলতে পারি যে আর প্লাস এইচ তার কিউব ইজ ইকুয়ালস টু, আমরা বলতে পারি জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার, এটা বলতে পারি। জাস্ট এই লাইন থেকে আমরা এই লাইনে আসলাম। এখন এখান থেকে আমরা বলতে পারি আর প্লাস এইচ ইজ ইকুয়ালস টু কিউবিক রুট অফ জি এম টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তাহলে শুধু এইচ যদি বের করতে চাই, শুধু এইচ হবে হচ্ছে কিউবিক রুট অফ জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার মাইনাস আর। এই হচ্ছে আমার আলটিমেট ফর্মুলা। ওকে, তাহলে আমাদের হাইটের সূত্র সেটাও কিন্তু আমরা বের করে ফেললাম। এবং এটা কিসের হাইট এটা মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সূত্র। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত যা যা হলো সেটা কিন্তু আমরা করে ফেললাম। আমাদের ভাই আমাদের ক্লাস কয়টা পর্যন্ত? একটা পড়তো না, আর আধা ঘন্টা। তাহলে আমরা স্যাটেলাইট কিভাবে কাজ করে সেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এই হাইটের সূত্র আপনি চাইলে মুখস্থ ইউজ করতে পারবেন, বাট আমার কাছে মনে হয় না এই সূত্র ম্যাক্সিমাম মানুষের মুখস্থ থাকবে। আমি নিজে মুখস্থ রাখতে পারতাম না, আমার শুধু এইটা মুখস্থ থাকতো, বাকিটা আমি হচ্ছে পরীক্ষা হলে প্রমাণ করে তারপর ইউজ করতাম। এখন আমরা এই সূত্রগুলো নিয়ে আরো কাজ করব, বাট পুরো জিনিসটা আমরা আরেকবার একটু রিভিউ করব যে আমরা এখানে পুরো জায়গায় কি কি করছি। যারা এতক্ষণ পর্যন্ত অলরেডি পুরোটা বুঝে গেছেন আলহামদুলিল্লাহ, আর যারা বুঝতে পারেন নাই কোনো টেনশন নাই, ভাইয়া পুরোটা আরেকবার রিপিট করতেছি, একটু ফোকাস দিয়ে ভাইয়ের সাথে থাকেন, দেখবেন আপনার কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম স্যাটেলাইট জিনিসটা কি, যে কোনো একটা গ্রহের চারপাশে যদি একটা জিনিস ঘুরতে থাকে সেটাই আসলে স্যাটেলাইট। স্যাটেলাইট হইতে হলে রকেটের মতো শেপ হইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। ধরেন আপনি করলেন কি, আপনার যে শার্ট পরে আছেন সেই শার্টটা আপনি খুলে পৃথিবীর চারপাশে ঘুরাচ্ছেন, আপনার শার্টটাকে আপনি উপরে ছুঁড়ে মারলেন, এটা সামহাও হচ্ছে চারপাশে ঘুরতেছে। তাহলে এই যে আপনার শার্টটা পৃথিবীর চারপাশে ঘুরতেছে, এই শার্টটাই হচ্ছে একটা স্যাটেলাইট হয়ে যাবে। এটা কি ধরনের স্যাটেলাইট হবে? আর্টিফিশিয়াল স্যাটেলাইট, কারণ সৃষ্টি শুরু থেকে আপনার গায়ে শার্টটা তো আর পৃথিবীর চারপাশে ঘুরতেছে না, তো এটা হয়ে যাবে তখন আর্টিফিশিয়াল স্যাটেলাইট। এখন স্যাটেলাইট দুই প্রকার ছিল, একটা হচ্ছে প্রাকৃতিক, যেমন চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে ন্যাচারাল ভাবেই সৃষ্টি শুরু থেকে আছে, এটা হচ্ছে ন্যাচারাল স্যাটেলাইট। আর্টিফিশিয়াল স্যাটেলাইট হচ্ছে যেমন রকেট বা এই ধরনের বস্তুকে আমরা হচ্ছে উপরে উঠাই, তারপর মানুষ কর্তৃক হচ্ছে লঞ্চ করে তারপর ঘোরানো হচ্ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। তো আমরা বলছিলাম যে কিভাবে কাজ করে, সেটার মেইন আইডিয়া ছিল যে আমরা যখন একটা বস্তুকে পৃথিবীর চারপাশে ঘুরাইতে হইলে বৃত্তাকার পথে অবশ্যই একটা কেন্দ্রমুখী বল দরকার। তো কেন্দ্রমুখী বলের সূত্র এমভি স্কয়ার বাই আর, নিউটন মেকানিক্স এটা ডিটেইলস পড়ছি আমরা। এখন এই কেন্দ্রমুখী বলটা কে যোগান দিবে? কেন্দ্রের দিকে কিছু একটা বল থাকা লাগবে, এবং একমাত্র যে বলটা কেন্দ্রের দিকে আছে সেটা হচ্ছে তার ওজন, অর্থাৎ মহাকর্ষীয় বল। ওজন মানে হচ্ছে পৃথিবী এবং ওই বস্তুর মধ্যে মহাকর্ষীয় বলটা। তো ওই মহাকর্ষীয় বলটাই হচ্ছে তার ঘোরার জন্য প্রয়োজনীয় কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু সে ওজনটাকে কেন্দ্রমুখী বল হিসেবে ইউজ করে ফেলতেছে, তো এই দুইটা সমান লিখতে পারি। এবং ওজনটা যেহেতু ঘোরার কাজে খরচ হয়ে যাচ্ছে, তাহলে নিচের দিকে আর কোনো ওজন অবশিষ্ট থাকতেছে না, ফলে সে আর ঠাস করে মাটিতে পড়ে না, যে সে এইভাবে একটা নিচু হাইটে থেকে ঘুরতে পারবে। তখন আমরা কাটাকাটি করছি, রুট করে দিছি, বেগের সূত্র আসছে। এখন যেটা করছি, বেগ বৃত্তাকার পথে ঘোরার সময় আমরা টি যদি পর্যায়কাল হয়, তাহলে পর্যায়কালে আমরা পরিধি সমান দূরত্ব অতিক্রম করি। টি সঙ্গে অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর, প্রতি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 2 পাই আর/টি, এটাই হচ্ছে বেগ ভি। এবার আসেন, বেগের মানটাকে আমরা ওই মান দ্বারা রিপ্লেস করছি, উভয় পাশে আমরা যেটা করছি স্কয়ার করছি,
স্কোয়ার করার পর 4π² r+h² ছিল, নিচে gm/r+h ছিল। r+h একটাকে এইদিকে আনছি, ফলে এটা স্কোয়ারের সাথে একটা মিলে কিউব হয়ে গেছিল। তারপর ওই gmt² এক পাশে আনছি, ওইদিকে রুট করছি, আমাদের সূত্র চলে আসছে এটা পর্যায়কালের। তারপর আমরা যেটা করছি, এই লাইন থেকে আমরা এখানে যেটা করছি শুধু এইচ বের করছি আলাদাভাবে, এইচ এর সূত্র এরকম আসছে। তো এটা ছিল আমাদের বেগের সূত্র, এটা ছিল পর্যায়কালের সূত্র, এটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতার সূত্র। এবং তিনটা সূত্রের মধ্যে আমরা শুধু তিনটা রাশি পাইছি, একটা হচ্ছে বেগ, একটা হচ্ছে পর্যায়কাল, আর একটা হচ্ছে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তিনটার মধ্যে যে কোনো একটাকে যদি ফিক্স করে দেন, অপর দুইটা অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়। এটার প্রমাণটা ভাইয়া মুখে মুখে বলছি, ঠিক আছে। ধ্রুবকগুলোর মান বের করে নিয়ে সেটাকে সূত্র হিসেবে ব্যবহার করা যাবে না, মানে আপনি জিএমটাকে সূত্র হিসেবে ইউজ করতে যাচ্ছেন, জিএমটাকে সূত্র হিসেবে ইউজ না করাই ভালো। আপনি এই ফরম্যাট গুলা ইউজ করতে পারেন, বাট এই ফরম্যাটের মধ্যে আবার মান বসায়, মানে জি এর মান এম এর মান বসায় ওইটাই মুখস্থ করবেন, ওইটা আসলে স্যাররা খুব একটা পছন্দ করবে না, ঠিক আছে। আচ্ছা, তাইলে ভাইয়া শার্টের স্যাটেলাইটের নাম হবে শার্টেলাইট, অস্থির। হ্যাঁ, আপনারা এক একজন বিজ্ঞানী, নুসরাত জাহান বলছে, হ্যাঁ সব বিজ্ঞানীরা আমার ক্লাস করতেছে, ভেরি ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এইটুকু কি বুঝতে পারছি? এইটুকু যদি বুঝতে পারি, তাহলে আজকের ক্লাসে সব থেকে সুন্দর স্লাইড সম্ভবত এটাই, এত সুন্দর ব্যাকগ্রাউন্ড আর পাবেন না। তো এটা যদি চান একটা স্ক্রিনশট আপনারা রেখে দিতে পারেন স্মৃতি হিসেবে। স্যাটেলাইটও একসময় শিখছিলাম, তাই না? দেখা গেল 10 বছর পর হচ্ছে আমরা কেউ ঝালমুড়ি বেচতেছি, বা কেউ হয়তো আমরা হচ্ছে যে বাচ্চার ডায়পার চেঞ্জ করতেছি, অনেক কিছুই তো হইতে পারে লাইফে। কিন্তু একটা সময় আপনার ওই দিন ধরেন আপনি ঝালমুড়ি বেচার মোমেন্ট হঠাৎ করে মনে হলো, না আমি তো আসলে এখানে থাকার কথা না, আমার তো আসলে থাকার কথা ছিল কোথায়, একটা গুগলে থাকার কথা ছিল, আমি হচ্ছে মেটাতে জব করার কথা ছিল, ইন্টেলে জব করার কথা ছিল। বা আপনার মনে হলো যে ভাই আমার তো আসলে অনেক বড় একটা প্রতিষ্ঠান থাকার, আমি একজন ব্যবসায়ী হওয়ার কথা ছিল, এন্টারপ্রেনার হওয়ার কথা ছিল। তখন আপনার ওই চেতনাটাকে জাগ্রত করার জন্য আপনি তখন ওই ফোনে ঢুকলেন, ফোনে ঢুকে 10 বছর আগে সেই স্ক্রিনশটটা দেখলেন যে শুভ ভাইয়ের ক্লাসে আমি স্যাটেলাইট পড়ছিলাম, ঠিক আছে। ওই স্যাটেলাইটটা এত এত কঠিন জিনিস যেহেতু পড়ছি, তো আমার দ্বারা সে আবার গুগল, মেটা, ইন্টেল, নিজের প্রতিষ্ঠান এগুলাও করা সম্ভব। তো ওই মোটিভেশন তখন আপনার কাজ করবে। তো এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, ঠিক আছে। ভাই একটা গ্যাপ দেন, স্ক্রিনশট নি, গ্যাপ কোথায় দেবো, পুরো বডি তো লিখে ফেলছি, স্ক্রিনশট নেওয়ার জন্য এটাই জায়গা, আর কোনো জায়গা নাই আসলে। ওকে, ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10, আই থিঙ্ক হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এইটুকু ডান। এবার আমরা যেটা করব, ভূ স্থির উপগ্রহ, ভূ স্থির উপগ্রহ নিয়ে একটু পড়বো, স্ট্রোকটা কম। ভূ স্থির উপগ্রহ, বা এইটাকে ইংলিশে যেটা বলা হয় সেটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। ভূস্থির উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট, এই ব্যাপারটা হচ্ছে আমরা একটু বুঝবো। এইটা কি? এটা হচ্ছে যে স্যাটেলাইটের, যে স্যাটেলাইট, পৃথিবীর যে স্যাটেলাইট বা পৃথিবীর যে উপগ্রহ, পৃথিবীর যে উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে সর্বদা একই জায়গায় দেখা যায়। পৃথিবীর যে উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে সর্বদা আকাশে একই স্থানে দেখা যায়, যে স্যাটেলাইট পৃথিবীর সাথে একই কৌণিক বেগে ঘুরে, সেটাই হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইট হইতে হইলে পৃথিবীতে সবসময় একই জায়গায় থেকে তাকে দেখতে পাওয়া যেতে হবে।
ধরেন আমি বাংলাদেশের আকাশে, ধরেন বাংলাদেশের আকাশে আপনাদের যে ফেভারিট যে লোকটা, নাম জানি কি ভুলে গেলাম, আহ, আচ্ছা, হিরো আলম, আপনাদের ম্যাক্সিমামের হচ্ছে ক্রাশ হিরো আলম। কারণ হিরো আলমের বাসা থেকে সবসময় হচ্ছে একটা স্যাটেলাইট দেখা যায়। তো আপনি যখনই যান না কেন, ফেব্রুয়ারি মাসে যান, এপ্রিল মাসে যান, যে মাসেই যান না কেন, সবসময় হিরো আলমের বাসার উপরেই ধরেন আপনার ওই স্যাটেলাইটটা দেখা যায়। এই ধরনের স্যাটেলাইটটাকে বলা হবে হচ্ছে ভূস্থির উপগ্রহ বা জিওস্টেশনারি স্যাটেলাইট। এটা কেন ভূস্থির? কারণ পৃথিবীর একটা আকাশে, পৃথিবীর উপরে একটা জায়গায় সবসময় সে ফিক্স থাকে। দিন হয় রাত হয়, জানুয়ারি মাস আছে ডিসেম্বর, সবসময় সে মাটি থেকে একটা নির্দিষ্ট হাইটে, মনে হয় যে মাটির উপরে বাংলাদেশের হিরো আলমের বাসার উপরেই ওই স্যাটেলাইটটা অলওয়েজ বসে আছে। তাই যেহেতু পৃথিবীর সাপেক্ষে এটা স্থির, তাই এটাকে ভূ স্থির উপগ্রহ বা ইংলিশে জিও মানে হচ্ছে পৃথিবী বোঝায় বা ভূ বোঝায়, স্টেশনারি মানে তো স্থির, উপগ্রহ মানে স্যাটেলাইট। ঠিক আছে? তো এখন তাহলে চিন্তা করেন, এইটা যদি ভূস্থির উপগ্রহ হইতে হয় তাহলে কি হবে? পৃথিবী তো নিজের অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে। পৃথিবী যে কৌণিক বেগে ঘুরতেছে, ওই বস্তুটাও যদি একই কৌণিক বেগে ঘুরে, ওই বস্তু যদি একই কৌণিক বেগে ঘুরে, তাহলে যেটা হবে, পৃথিবীর মানুষের মনে হবে অলওয়েজ ওই বস্তুটা তার মাথার উপরে আছে। কি মনে হবে? ওই স্যাটেলাইটটা অলওয়েজ মাথার উপরে থাকতে হলে যেটা করতে হবে, পৃথিবী যেই কৌণিক বেগে ঘুরতেছে, মানে পৃথিবী ধরেন এইভাবে ঘুরতেছে, ঠিক আছে, তো এই বস্তুটা এটার সাথে, পৃথিবীর সাথে একই স্পিডে ঘুরতেছে। ফলে কি হবে, পৃথিবীর সারফেস থেকে ওইটাকে সবসময় একই জায়গায় দেখা যাবে। তার অর্থ হইলো এটার জন্য অবশ্যই পর্যায়কাল কত হইতে হবে? 24 ঘন্টা হইতে হবে। ভূস্থির উপগ্রহ হওয়ার মেইন শর্ত হচ্ছে পর্যায়কাল 24 ঘন্টা হইতে হবে। কেন? কারণ পৃথিবীর যে কৌণিক গতি, পৃথিবীর কৌণিক গতির পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। তাহলে দেখেন, এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি। এই যে পর্যায়কালের সূত্র বের করছিলাম না, 4π² বা এইটা, তো অথবা আমরা এটা করতে পারি যে এই যে সূত্র GMT² / 4π² - r, এটা যদি এখানে বসাই, H = কি, GMT² / 4π² তার কিউবিক রুট মাইনাস r। এই সমীকরণে আমরা কি করব, এইচ এর ভ্যালুটা, সরি টি এর ভ্যালুটা বসাবো। বসায় আমরা বের করব ভূস্থির উপগ্রহ হইতে হইলে, আমরা মনে আছে বলছিলাম ভি, টি, এইচ, এই তিনটার মধ্যে যে কোনো একটাকে ফিক্স করলে অপর দুইটা ফিক্স হয়ে যায়। আর আমি পর্যায়কালটা ফিক্স করে দিতে হবে যদি ভূস্থির উপগ্রহ হইতে হয়। জিওস্টেশন স্যাটেলাইট হইতে হলে পর্যায়কাল 24 ঘন্টা হইতে হবে। তাহলেই পৃথিবীর যে কোনো একটা নিঃস্ব স্থান থেকে ওইটাকে, বা পৃথিবী থেকে ওইটাকে আকাশে সবসময় একই জায়গায় দেখা যাবে। তাহলে আমরা একটু চিন্তা করি যে এইটার ক্ষেত্রে আমাদের যেহেতু টিটা ফিক্স, তাহলে এইচটা কত আসে। তো আমরা এইভাবে লিখতে পারি, জি তো আমরা জানি 6.673 10⁻⁻11, এটা আমরা জানি, ইন্টু এম, পৃথিবীর এম কত, 6 10⁻24, পর্যায়কাল 24 ঘন্টা, 24 ইন্টু 3600 সেকেন্ড তার স্কোয়ার, ডিভাইডেড বাই 4 ইন্টু পাই স্কোয়ার 3.1416 তার স্কোয়ার, পুরাটার কি কিউবিক রুট মানে 1/3, মাইনাস হচ্ছে আর, আর কত, 6.4 10⁻6। তাহলে একটু বের করেন তো কত আসে, আমরা একটু দেখি এই মানটা কত আসে। মাটি থেকে কত হাইটে রাখলে বস্তু জিওস্টেশন স্যাটেলাইট হবে, সেটা আমরা একটু দেখবো এখন। আমার অ্যান্সারটা চলে আসছে 3.59 10⁻7 এত মিটার। এই হচ্ছে অ্যান্সার। আপনাদের কি চলে আসছে? দেখেন এইটা কার কার মিলছে। ভাইয়া কিন্তু মান কিভাবে বসাইতে হবে সবই দেখাই দিলাম। এইটা কার কার মিলছে। আমরা 11 নাম্বার প্রবলেম, 12 নাম্বার প্রবলেম মনে হয় করে আসছিলাম। দেখি কত কত প্রবলেম করছিলাম আমরা, 12 পর্যন্ত করছিলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের 13 নাম্বার প্রবলেম। এটাই আমাদের P13। P13 হচ্ছে এটা বের করা
এটা কতটুকু আসে 3.59 10 টু দি পাওয়ার 7 অনেকের চলে আসছে। ওকে, মিলছে একদম বলতে মিলছে, খুব সুন্দর। মরিষ্কার মিল তালব্যস্বয়কার মিলছে। তাহলে আমরা আরেকবার একটু বলি যে ভূস্থির উপগ্রহের মেইন শর্ত হচ্ছে পৃথিবী থেকে ওই উপগ্রহটাকে সবসময় বা ওই স্যাটেলাইটটাকে সবসময় একই জায়গায় দেখতে পাইতে হবে। এটা তখনই দেখা সম্ভব যখন পৃথিবী যেই কৌণিক গতিতে ঘুরতেছে স্যাটেলাইটটা একই কৌণিক গতিতে ঘুরবে, অর্থাৎ তাদের ওমেগা সমান হবে বা পর্যায়কালটা সমান হবে। অর্থাৎ জিওস্টেশনারি স্যাটেলাইট হইতে হলে মেইন শর্ত হচ্ছে টি 24 ঘন্টা হইতে হবে। তো আমরা হাইটের সূত্রে স্যাটেলাইটের হাইটের সূত্রে টি 24 ঘন্টা বসাইছি, এখান থেকে এইটা বের করছি ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় ওই স্যাটেলাইটটা থাকবে সেটা আমরা বের করে ফেলছি যে 3.59 10 টু দি 7 মিটার এতটুকু হাইটে থাকলে সেটা জিওস্টেশনারি স্যাটেলাইট হবে। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে 14 নাম্বার প্রবলেম P14। P14 কি? P14 হচ্ছে জিওস্টেশনারি স্যাটেলাইটের জন্য জিওস্টেশনারি স্যাটেলাইটের বেগ কত। আমরা এবার বের করব একটা ভূস্থির উপগ্রহের জন্য বেগটা কত আসে, সেই বেগটা আমরা হচ্ছে বের করে নিয়ে আসব। আমরা মনে আছে সূত্র শিখছিলাম v is equals to root over gm divided by r plus h, এরকম একটা সূত্র শিখছিলাম। তাহলে ওই সূত্রের মধ্যে কিন্তু h এর ভ্যালুটা বসাই দিলেই হয়। 6.673 10 টু দি পাওয়ার -11। পৃথিবীর ভর হচ্ছে কত? 6 10 টু দি পাওয়ার 24 ডিভাইডেড বাই r প্লাস h। r কত? 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস h আমরা কত বের করছি? এই যে 3.59 10 টু দি পাওয়ার 7। 3.59 10 টু দি পাওয়ার 7 সবকিছু বসাই দিলে এখান থেকে আমরা পেয়ে যাব যে জিওস্টেশনারি স্যাটেলাইটের বেগটা কত হইতে হয়। তাহলে আমরা একটু দেখি। আমার চলে আসছে অ্যান্সার, সেটা হচ্ছে 3.076 কিলোমিটার পার সেকেন্ড। 10 টু দি পাওয়ার 3 আসে, তো তার মানে কিলোমিটার পার সেকেন্ড। সো কার কার মিলছে? এই যে আমার সাথে মিলছে হচ্ছে মেহেদি হাসান। সো আমি আপনাদেরকে অনেক আগে একটা টিপস শিখাইছিলাম যে পিছনের দিক থেকে কিভাবে ফাস্ট হইতে হয়, 100তে কিভাবে শূন্য পেতে হয়। সো এরকম আরেকটা হচ্ছে টিপস মানে আপনাদেরকে দিতে চাই যে আপনি যদি চান লাস্টের দিক থেকে ফাস্ট হবেন বা আপনি যদি চান আসলেই আপনি 100তে শূন্য পাবেন, তাহলে আরেকটা কাজ আপনি করতে পারেন। এই টিপসটা আগে হয়তো দিই নাই, সেটা হচ্ছে আপনি লাইভ ক্লাসের মধ্যে বারবার কমেন্ট করবেন যে ভাইয়া ছুটি দেন, ভাইয়া ছুটি দেন, ভাইয়া কিউট দেন, ভাইয়া ছুটি দেন। এটা কমেন্ট করবেন, দেখবেন আপনি একদম 100তে শূন্য পেয়ে যাবেন। ভাইয়া দোয়া করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। কি বলছে ভাইয়া একটু দেখি উপরের কমেন্টটা, অনেকদিন ধরে জানতে ইচ্ছা করছিল। আচ্ছা, ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে যে এই প্রবলেমটা সলভ করে ফেললাম। তাহলে আমাদের সলভ করার প্রসেসটা কি ছিল? জিএম ডিভাইডেড বাই আর প্লাস এইচ। জি এর মান জানি, পৃথিবীর ভর জানি, রেডিয়াস জানি। এইচ ভূস্থির উপগ্রহের জন্য আমরা এইচ তো আগের অঙ্কে বের করছি, এইটা বের করে বসাই দিলাম, হয়ে গেল। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া যদি আমার তো এই এইচটা মুখস্থ রাখতে হবে কিনা। নর্মালি মুখস্থ না রাখলেও হয়, বাট আমার পার্সোনাল সাজেশন হচ্ছে একটা জিওস্টেশনারি স্যাটেলাইটের বেগ কত এবং হচ্ছে যে হাইট কত, এই দুইটা তথ্য আপনি মুখস্থ রাখেন। মুখস্থ রাখলে আপনার জন্য সুবিধা হবে। কি সুবিধা হবে? এমসিকিউতে হেল্প হবে, বা অনেক সময় অনেক ডাটা আপনার জন্য বুঝাটা ইজিয়ার হবে। আচ্ছা, এখন আসেন যে আমরা স্যাটেলাইট রিলেটেড ম্যাথ তো দেখলাম কিভাবে অঙ্কগুলো করতে হয়। তো আমরা এই যে এই সূত্রগুলো আমরা করলাম, একটা দুইটা তিনটা। সো আমি পার্সোনালি হচ্ছে এই টাইমের সূত্র, এই যে সূত্র মুখস্থ রাখতে পারতাম না, শুধু বেগের সূত্র মুখস্থ রাখতাম। ওইটা দিয়ে আমি হালকা একটু ক্যালকুলেট করে ভেঙে টেঙে আমি হচ্ছে এই সূত্রগুলা নিয়ে এসে তারপর ম্যাথে ইউজ করতাম। এটা তো আমার কথা গেল। আপনি যদি ভাইয়ার মতো হয়ে থাকেন যে এত সূত্র মাথায় রাখতে প্রেসার লাগে,
একটা মুখস্থ রাখবেন, এটা দিয়ে চালাই দিবেন, বাকিটা একটু প্রমাণ 2-1 লাইন অঙ্ক করে তারপর হচ্ছে সূত্র বের করে তারপর ইউজ করবেন। আচ্ছা, এইবার আসেন যে ভাইয়া এই স্যাটেলাইট গুলো তো আমরা ম্যাথ দেখলাম কিভাবে কাজ করে, কাকে স্যাটেলাইট বলে, কি কি হয়, এই ব্যাপারগুলো জানলাম। স্যাটেলাইটের কিছু প্রয়োগ দেখি, চলেন যে স্যাটেলাইটের কিছু প্রয়োগ, যে স্যাটেলাইটকে আমরা আসলে কি কিভাবে ইউজ করতে পারি, কিছু প্রয়োগ দেখবো। তার আগে এখানে কিছু কথাবার্তা আছে, ওই যে মানুষের পাঠানো যেসব বস্তু বা মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এগুলোকে স্যাটেলাইট বলে, এইসব কথাবার্তা বলা আছে। উপগ্রহের বেগ, এগুলো আপনারা জানেন, এই যে টি বলছে এগুলো আপনারা জানেন, এগুলো আপনাদেরকে দেওয়া আছে। আহ আচ্ছা, তো গাণিতিক সমস্যা, ঠিক আছে, এগুলো আমরা সব দেখবো। তার আগে চলো আমরা স্যাটেলাইট রিলেটেড কিছু ব্যাপার একটু চিন্তা করি, এই চিন্তাটা আপনাদের কাজে লাগবে আই গেস। ধরেন এই হচ্ছে পৃথিবী, আচ্ছা, সো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে পৃথিবীর চারপাশে ওকে, সো পৃথিবীর চারপাশে আমরা একটা নির্দিষ্ট অঞ্চল চিন্তা করলাম। সো এই অঞ্চলে ধরেন আমরা কি কি করতে চাই সেটা একটু আপনাদেরকে শেয়ার করি। ধরেন আমি এখানে একটা স্যাটেলাইট দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে স্যাটেলাইট S1। এখানে ধরেন একটা অ্যান্টেনা আছে, সো অ্যান্টেনা দিয়ে কি করা যায়, সিগন্যাল পাঠানো যায়, অ্যান্টেনা দিয়ে সিগন্যাল পাঠানো যায়। এই যে আমরা দেখতেছি না যে আপনারা যে মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করতেছেন, এটা আসলে কিভাবে হচ্ছে, তো আপনার হয়তো গ্রামীণের সিম আছে বা রবি সিম বা এয়ারটেল, টেলিটক, বাংলালিংক, এনিথিং। সো ওই যে সিমটা আপনি ইউজ করতেছেন ওই প্রতিষ্ঠানের একটা বিটিএস বলে, বিটিএস মানে ওই যে আপনাদের মিউজিক বিটিএস না, বিটিএস মানে হচ্ছে বেস ট্রান্সিভার স্টেশন। ওই যে আমরা বলি না যে জিপির খাম্বা, জিপির টাওয়ার, বাংলালিংকের টাওয়ার, রবির টাওয়ার, ওই টাওয়ার গুলোর মাথায় হচ্ছে ইয়া বড় এক অ্যান্টেনা থাকে। ওই অ্যান্টেনা থেকে ইন্টারনেট হচ্ছে সিগন্যাল আকারে বের হয়, ওইটাই আপনার মোবাইলে আপনি রিসিভ করে ওটা দিয়ে আপনি শিক্ষক ক্লাসগুলো দেখতেছেন। এখন যেটা হয়, চিন্তা করেন আমাদের যদি এই রকম কাহিনী থাকতো যে আমাদের পৃথিবীতে যখন আমি একটা পুরা জায়গায় ইন্টারনেট কভার করতে চাই, একটা জেলার মধ্যে বা একটা হচ্ছে দেশের মধ্যে অনেক এরকম টাওয়ার দরকার হয়, তাই না? এই যে আমাকে একজন হচ্ছে বাংলা, ওর পুরো নামটা কি, বাংলাদেশ টপ, বাংলাদেশ টপ 16949, ও বিটিএস এর ফুল ফর্ম বের করছে, বাংলাদেশ টয়লেট সার্ভিস। তো পোলাপান দেখেন, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা যদি নর্মালি টাওয়ার দিয়ে করতে চাই তাহলে তো আসলে অনেক অনেক টাওয়ার লাগে। এটার তুলনায় একটা সহজ উপায় কি হইতে পারে, আমি ধরেন এখানে একটা স্যাটেলাইট রাখলাম, ওর মধ্যে বিশাল বড় একটা অ্যান্টেনা দিয়ে দিলাম, ওই অ্যান্টেনা দিয়ে আমি ধরলাম যে এইখানে সর্বোচ্চ এইটুকু পরিমাণ এরিয়া কভার করতে পারে, এই এরিয়াগুলোতে ও হচ্ছে ইন্টারনেট সাপ্লাই দিতে পারে, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা ঘটলো হচ্ছে যে আপনি যে ইন্টারনেট ইউজ করতেছেন এটার কারণ হচ্ছে আপনাদের এলাকার চারপাশে কোথাও না কোথাও একটা গ্রামীণের বা রবির বা কিছু একটা টাওয়ার আছে, ওই টাওয়ার থেকে ইন্টারনেটটা আপনার মোবাইলে আসতেছে, ওই টাওয়ার থেকে অ্যান্টেনা দিয়ে আপনার মোবাইল পাঠানো হচ্ছে। তো ওই টাওয়ারটা না, যদি মাটিতে না থেকে যদি এটা আকাশে থাকতো, তাহলে যদি অ্যান্টেনার সাইজ যদি আরো অনেক বড় হইতো, আকাশে তো আর জায়গার অভাব নাই, অনেক বড় অ্যান্টেনা দিয়ে তাহলে কিন্তু ওইখান থেকে ইন্টারনেটটা ছেড়ে দিয়ে পৃথিবীর এইটুকু জায়গা কভার করতে পারতো। ঠিক একই রকম ভাবে আপনি ধরেন এইখানে আরেকটা হচ্ছে স্যাটেলাইট আছে, এইটা ধরলাম S2, ও ধরেন এইটুকু জায়গাকে ও হচ্ছে কভার করতে পারতেছে, তাহলে কি হইলো, এইটুকু জায়গাও ইন্টারনেটের আয়তায় চলে আসলো। তারপর আপনি বললেন যে ভাই আমি আর বসে থাকবো কেন, আমারও একটা স্যাটেলাইট আছে S3, ওইটা দিয়ে আমি এই রকম পরিমাণ জায়গা কভার করব, তাহলে এইটাও চলে আসলো। একই রকম ভাবে এখানে সবগুলা জায়গায় কিন্তু আসলে কভার করা পসিবল। সো আপনি ধরেন এখানে S4 দিলেন, S4 থেকে আপনি এই যে এইরকম হচ্ছে
তাহলে আলটিমেটলি বুঝতে পারছেন পুরো পৃথিবীটার মধ্যেই কিন্তু ভূপৃষ্ঠের পুরো জায়গাটাকে আপনি ইন্টারনেটের জন্য কভার করে ফেলতে পারলেন। এইটা হচ্ছে স্যাটেলাইটের একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই যে স্টারলিংক কাজ করে বলতেছিলাম না এলন মাস্কের, কিভাবে কাজ করে, দিস ইজ দ্য থিওরি বা দিস ইজ দ্য ওয়ে। ওই এলন মাস্কের ইন্টারনেটের ব্যবসা এভাবেই চলতেছে। ও আকাশে একটু পর পর বিভিন্ন জায়গায় স্যাটেলাইট ফিক্স করে রাখছে, ওই স্যাটেলাইট গুলো পৃথিবীর সাথে সাথে ঘুরতেছে। তো ও ঘুরে ঘুরে এক একটা এরিয়াকে এরকম কাভার দিতেছে, ঠিক আছে? তার মানে এইটার মাধ্যমে আকাশ থেকে এসে এসে পুরো জায়গাটা হচ্ছে ইন্টারনেট কাভার করতেছে। আমরা মোবাইলের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, মোবাইলের যে টাওয়ারটা, ওই টাওয়ারটা তো বিদ্যুৎ দিয়ে চলে। ওই টাওয়ারটা যদি কোনো কারণে বিদ্যুৎ কাট করে তাহলে কি হতে পারে, টাওয়ারটা ইলেকট্রিসিটি অফ, ইন্টারনেট কাট, তখন দেখা যাবে ওইখান থেকে আর অ্যান্টেনাটা কাজ করতেছে না, আপনার ওইখানে মোবাইলের ইন্টারনেট নাই হয়ে যেতে পারে, যেটা খুব রেয়ার কেস। কিন্তু স্যাটেলাইট গুলো যেহেতু আকাশে থাকে, তো ওইখানে ঝড় বৃষ্টির কারণে ধরেন আপনার ওইখানের অ্যান্টেনাটা নষ্ট হয়ে গেল বা এই সেই হলো, ওই রকম চান্স আসলে খুব কম থাকে। বা ওদের যে পাওয়ার যে দরকার, ইলেকট্রিসিটি দরকার, ওইটা হচ্ছে ব্যাটারি দিয়ে বা সোলার দিয়ে ভাবে কাভার করা হয়। তো এটা থেকে পাওয়ার কাট চান্স খুবই খুবই কম। দ্যাটস ওয়াই এখান থেকে স্টেবল ইন্টারনেট কানেকশন পাওয়া যায়। এইটা একটা ওয়ে। এখন আপনি বললেন যে ভাইয়া শুধু কি এইভাবে ইন্টারনেটই কি শুধু একমাত্র আমার কাজে লাগানোর মতো জিনিস, নাকি আরো কিছু আছে? হচ্ছে ভাইয়া আরো কিছু আছে। যেমন যেমন হচ্ছে ভাইয়া, আপনি যদি খুব শক্তিশালী ক্যামেরা ইউজ করেন, খুব শক্তিশালী ক্যামেরা যদি আপনি এরকম স্যাটেলাইট গুলো থেকে সেট করে দেন, মানে ওইখান দিয়ে শুধুমাত্র অ্যান্টেনা, আপনি একটা স্যাটেলাইটের মধ্যে শুধুমাত্র অ্যান্টেনাই রাখতে পারবেন তা তো না, আপনি ওখানে খুব শক্তিশালী একটা ক্যামেরা বসায় দিলেন, তাহলে কি হবে, ওই ক্যামেরা দিয়ে আপনি এইটুকু পৃথিবীর এইটুকু অঞ্চলকে আপনি হচ্ছে মনিটর করতে পারবেন। ক্যামেরা ওই যে দেখে না আকাশ থেকে ক্যামেরা দিয়ে দেখানো হচ্ছে যে হচ্ছে চায়নার কোন জায়গায় হচ্ছে কোন মানুষটা হাঁটতেছে সেটা পর্যন্ত দেখা যায়। এটা কি জানেন আপনারা যে গত প্রায় 8-10 বছর আগ থেকেই চায়না তাদের আকাশের উপরে বিভিন্ন জায়গায় স্যাটেলাইট দিয়ে পুরো অঞ্চলটাকে কাভার করে ফেলছে। তো আকাশ থেকে ওই স্যাটেলাইট গুলো দিয়ে যে ক্যামেরাগুলো সেট করা হয়েছে, ওইটা দিয়ে চায়নার যে কোনো জায়গায়, যে কোনো রাস্তার যে কোনো পয়েন্টে কোন মানুষটা দাঁড়ানো আছে, কোথায় কি হচ্ছে, রিয়েল টাইমে এই মুহূর্তে কে কোথায় দাঁড়ানো, এটা কিন্তু দেখা যায়, ডিটেক্ট করা যায়। তো এইভাবে আকাশে স্যাটেলাইট সেট করার মধ্যে পুরো অঞ্চলটাকে কিন্তু আপনি মনিটরিং এর মধ্যে নিয়ে আসতে পারেন। এইটা হচ্ছে আরেকটা অ্যাপ্লিকেশন। তাহলে ভাইয়া দুইটা অ্যাপ্লিকেশন বুঝাইলাম, একটা হচ্ছে স্যাটেলাইট গুলো দিয়ে আপনি ইন্টারনেট কাভার করতে পারেন, আর স্যাটেলাইট দিয়ে আপনি হচ্ছে ক্যামেরা বসায় পুরো অঞ্চলটাকে মনিটর করতে পারেন। তো আমার কাছে আরো অনেকগুলো আইডিয়া আছে যে স্যাটেলাইট দিয়ে কি কি করা যায়, কিন্তু আমি ওগুলো আপনাদেরকে আজকে ক্লাসে বলবো না। আমি আজকে ক্লাসে আপনাকে কি কি বললাম, একটা হচ্ছে ইন্টারনেট কাভারেজ, ইন্টারনেট কাভারেজ, আর আরেকটা আমি বললাম সেটা হচ্ছে ক্যামেরা ফর মনিটরিং। এই দুইটা জিনিস আমি আপনাদেরকে বললাম, স্যাটেলাইট দিয়ে এই দুইটা কাজ করা যায়। আমি চাই আজকে আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করবেন পুরো ক্লাসে ভাইয়া কি বললাম, কি করলাম, কি শিখলাম, এবং এগুলা দিয়ে আপনারা একটু চিন্তা করবেন স্যাটেলাইট দিয়ে আর কি কি বানানো যায়, মানে স্যাটেলাইটটাকে আর কোন কোন কাজে ইউজ করা যায়। অনেক বড় পোস্ট হইতে হবে, ভাইয়ার ছবি থাকতে হবে, এত কিছু না, বাট অ্যাটলিস্ট একটা স্ক্রিনশট দিয়ে ক্লাসে যেন অ্যাটলিস্ট বোঝা যায় যে কোন ক্লাসের রেসপেক্টে আপনি বলছেন। হয়তো নোটিসটি হবে না, দেখা যায় আমরা বুঝতেই পারবো না যে আপনি একটা পোস্ট করছিলেন। তো আপনি এইটা চিন্তা করেন যে এই স্যাটেলাইটটাকে আপনি আর কি কি কাজে ইউজ করতে পারেন, কি কি জিনিস এটা দ্বারা করা পসিবল, করে আপনি অবশ্যই একটু আমাদেরকে জানান, ঠিক আছে? তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এরপর আছেন যে আমরা একটা জিনিস দেখব, সেটা কি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি থাকলে উপগ্রহের উপগ্রহ আবর্তনত থাকলে কি হবে। তো ভূপৃষ্ঠের খুব কাছাকাছি, এটার মানে কি, এইটার মানে হচ্ছে খুব কাছাকাছি, এটার অর্থ হচ্ছে h টেন্ডস টু 0। এখন দেখেন আমরা বেগের যে সূত্র পড়ছিলাম মনে আছে, v is equals to root over gm divided by r plus h। h যদি খুব নেগলিজিবল হয় তাহলে v কত হবে, v অলমোস্ট হয়ে যাবে gm by r। তাহলে এটা কত আসে একটু আমরা বের করি, 6.673 10 to the power minus 11 into 6 10 to the power 24
বাই হচ্ছে 6.4 10⁶। এটা আমাদের আরেকটা প্রবলেম। এটা কত নাম্বার প্রবলেম আমি একটু খেয়াল করে দেখিনি। এটা হচ্ছে আমাদের 15 নাম্বার প্রবলেম। এটা হচ্ছে P15। তাহলে আমাদের এখান থেকে একটা মান চলে আসবে, তাই তো? এখান থেকে আমরা একটা এখান থেকে আমরা একটা পর্যায়কাল বের করতে পারো। পর্যায়কাল কি? 2πr ডিভাইডেড বাই ভি। এখান থেকেও চাইলে পর্যায়কাল বের করা যায়। তো আমরা একটু দেখি 6.673 minus 11 into 6 10⁻24 by 6.4 10⁶ 7.9 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে পৃথিবীর খুব কাছাকাছি দিয়ে যখন একটা স্যাটেলাইট চলবে তখন তার বেগ কত হবে সেটা আমরা বের করলাম। আর 2π ইন্টু আর হচ্ছে 6.4 10⁶ ডিভাইডেড বাই বেগ, এটা যদি করি তাহলে আমরা পর্যায়কালটা পেয়ে যাব 5.08 10⁻³ এত সেকেন্ড। আমরা যদি এটাকে ঘন্টায় পরিণত করতে চাই তাহলে 3600 দ্বারা ভাগ দিব, তাহলে 1.41 আওয়ার। 1.41 আওয়ার, বা আমি এটা বলতে পারি -1 ইন্টু 60, মানে হচ্ছে 1 ঘন্টা 24 মিনিট, বা হচ্ছে 1 আওয়ার 24 মিনিটস। এই হচ্ছে আমার সিনারিওটা, ঠিক আছে? তাহলে পৃথিবীর খুব কাছাকাছি যখন একটা উপগ্রহ ঘুরতে থাকবে, এইচটা অলমোস্ট নেগলিজিবল, তখন এটার বেগটা অ্যাপ্রক্সিমেটলি 7.9 কিলোমিটার পার সেকেন্ড হবে। এটা পর্যায়কালটা হচ্ছে অলমোস্ট আপনার কতটুকু হবে? 1 ঘন্টা, অলমোস্ট 1 ঘন্টা 24 মিনিট, ঠিক আছে? আজকের ক্লাসে কিন্তু আমরা অনেক কিছু শিখলাম। আমি একটু রিভিউ করব আজকের ক্লাস আমরা সোফার কি কি জিনিস দেখলাম। আমাদের আজকের ক্লাসটা শুরু হয়েছিল একটা ম্যাথ দিয়ে, মুক্তিবেগ রিলেটেড অ্যাঙ্গেল দিয়ে যদি ছাড়ি তাহলে কি হয় সেটা নিয়ে একটা কাজ করছিলাম। কাজ করে না এটা, না? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে আমরা দেখছিলাম একটা স্পেশাল ম্যাথ, মুক্তিবেগের এত গুণ বেগে নিক্ষেপ করলে কি হয়, ওইটা অল্টারনেটিভ ওয়েতে করছিলাম এনার্জি দিয়ে। স্যাটেলাইট কি জানলাম, স্যাটেলাইটের কিছু জিনিস দেখলাম, যে বেগের সূত্র, পর্যায়কালের সূত্র, হাইটের সূত্র। তারপর আমরা দেখছিলাম ম্যাথ, যে কিভাবে এটার হাইট গুলো বের করতে হয়, বেগ গুলো বের করতে হয়। তারপর কৃত্রিম উপগ্রহ কাকে বলে, এই রিলেটেড জিনিসপাতিগুলো দেখার পর আমরা দেখছিলাম যে স্যাটেলাইটকে কি কি কাজে ইউজ করা যায়। হ্যাঁ, অ্যাপ্লিকেশন। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন গুলো আমরা দেখে আসছি স্যাটেলাইটের। তারপর আমরা দেখছি অ্যাপ্লিকেশন গুলোর পর একটা ম্যাথ খুব কাছাকাছি থাকলে কি হয়। এই তো এবার হচ্ছে আমরা কিছু ম্যাথ, ভাই আমাদের হাতে কি টাইম আছে? 15তে শেষ করলে সমস্যা হবে? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ম্যাথ করে আজকের ক্লাসের শেষ দিকে চলে যাব। আমাদেরকে বলছে প্রমাণ করো যে, এটা হচ্ছে 16 নাম্বার ম্যাথ, P16। এই ম্যাথটা খুবই সুন্দর ম্যাথ, আমি চাচ্ছিলাম আমি করাই দিতে আপনাদেরকে। ম্যাথটাতে বলতেছে প্রমাণ করো যে পৃথিবীর চারদিকে পরিভ্রমণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ 42% বৃদ্ধি পেলে সেটি আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না। আচ্ছা, তাহলে এই যে একটু আগে মনে আছে আমরা বের করছিলাম, পৃথিবীর খুব কাছাকাছি যদি থাকে, পৃথিবীর নিকটে স্যাটেলাইটের যে বেগ সেটা আসলে কত আসে? ওই যে আমরা বলছিলাম এটা অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে gm ডিভাইডেড বাই r প্লাস এইচ, তো অলমোস্ট আর এর মতো হয়। তাহলে দেখেন অলমোস্ট আর এর মতো হইলে এটার মান আমরা একটু আগে বের করছিলাম 7.9, কত আসছিল জানি, 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এখন 42% বেগ বৃদ্ধি করলে, যদি আমি বেগটা 42% বৃদ্ধি করি তাহলে এটা আসবে কি 1.42 ইন্টু ভি, দ্যাট মিনস হচ্ছে 1.42 ইন্টু 7.9। তাহলে এটা কত আসলো? 1.42 ইন্টু 7.9, এটা চলে আসছে 11.21 কিলোমিটার পার সেকেন্ড, যা কিনা আমাদের
যা মুক্তিবেগের সমান। তখন কি হবে? অতএব বস্তুটি মুক্তিবেগের সমান বেগ প্রাপ্ত হলে কি হবে? বস্তুটি পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, মহাশূন্যে চলে যাবে। মহাশূন্যে চলে যাবে। ঠিক আছে, তাহলে বস্তুটি আর পৃথিবীকে প্রদক্ষিণ করবে না, মহাশূন্যে চলে যাবে, কারণ বস্তুটি কি হয়েছে? মুক্তি বেগের সমান বেগ প্রাপ্ত হয়েছে। তাহলে আমার বেগ 42% বৃদ্ধি পাইছে, আগে 1 গুণ ছিল, আরো 42% যদি পাই তাহলে 1.42 হবে তার ফাইনাল বেগ, ইনিশিয়ালের এত গুণ, সো গুণ করলে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের মতো আসতেছে। তাহলে আমরা কি বলছি? বেগ যা ছিল আগে যদি পৃথিবীর কাছাকাছি চলে, হাইট তো আপনাকে বলেন যে পৃথিবী থেকে কতটুকু উঁচু, হাইট যদি না বলে তাহলে ধরে নেবেন যে অলমোস্ট পৃথিবীর খুব কাছাকাছি বস্তুটা চলতেছে, এই অলমোস্ট 0 ধরে নেবেন। তখন আমাদের বেগটা কত আসে? আমরা তো একটু আগেই বের করলাম 7.9 কিলোমিটার পার সেকেন্ড। সো এই বেগটা যদি 42% বৃদ্ধি করে, আগে থেকেই হচ্ছে 100% ছিল, আরো 42% বৃদ্ধি পাইছে, তাহলে আপনার ভি প্রাইম কত হবে? ভি প্রাইম হবে হচ্ছে 100% প্লাস 42%, দ্যাট মিনস 142%, মানে হচ্ছে 1.42 গুণ। তাহলে আমার আগের তুলনায় 42% বৃদ্ধি পেয়ে এখন 1.42 গুণ হইলো, কিন্তু আগের এই 7.9টা গুণ দিলাম, গুণ করলে 11.21 আসে। আমাদের মুক্তিবেগের মান কত? 11.2। 11.2 কিলোমিটার পার সেকেন্ড পেলে কি বস্তু মহাশূন্যে চলে যায়, পৃথিবীর আকর্ষণকে ছেদ করে সে মহাশূন্যে চলে যায়। তো যেহেতু এখন ওই 42% বৃদ্ধি পাইলে এই পরিমাণ বেগ প্রাপ্ত হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে কি বোঝানো যায়? বস্তুটি আর প্রদক্ষিণ করবে না, বরং সে কি হবে? মহাশূন্যে চলে যাবে। এইটা কি আমাদের কাছে ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? একটু ভাইকে কমেন্ট করেন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে, ডান ডান। ওকে, তাহলে আমরা এইটুকু পর্যন্ত করে ফেললাম। এখানে আরো অনেকগুলো প্রবলেম থাকবে, আচ্ছা এটা সেম প্রবলেম। তো এইটা একটা হোমওয়ার্ক আপনাদের জন্য, HW আপনারা তো অ্যাপের মধ্যে পাবেনই। তারপর এইটা আরেকটা হোমওয়ার্ক, আমি এগুলো ক্লাসেই করাইতাম, বাট টাইম শেষ, আপনাদের ধৈর্য অলমোস্ট শেষের দিকে। তো ভূস্থির উপগ্রহ এগুলো আমরা পড়ছি, তো এগুলো নিয়ে টেনশন নাই। আমরা একটু হোমওয়ার্ক গুলাতে চলে যাই। এই তো এখান থেকে আপনাদের অনেকগুলো হোমওয়ার্ক থাকবে, আরো 10টা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্কের পাশে অ্যান্সারও দেওয়া আছে, ভালো ভালো ম্যাথ থাকবে, আপনারা অবশ্যই সবগুলো হোমওয়ার্ক ট্রাই করবেন। এই যে 10টা হোমওয়ার্ক, টোটাল 8 9 10, তো 10টা হোমওয়ার্ক আসবে, সবগুলো অ্যান্সার ট্রাই করে মিলাবেন। এবং আমাদের আজকের পর আরো 3টা ক্লাস হবে, এমসিকিউ সিকিউ এবং হচ্ছে স্পেশাল প্রবলেম সলভিং বা অ্যাডভান্স প্রবলেম সলভিং। ওই 3টা ক্লাসে আমরা আরো অনেক তথ্য জানবো, শিখবো। তো আগের আজকে মনে হয় 5 নাম্বার ক্লাস, 1 থেকে 5 নাম্বার ক্লাসে হয়তো 50টার মতো হোমওয়ার্ক দেওয়া হয়েছে বা আরো বেশি হইতে পারে। আপনি হয়তো কিছু পারছেন, কিছু পারেন নাই। আমরা এর পরের ক্লাসে ওই যে কেপলারের সূত্রগুলো একটু দেখবো। সো আলটিমেটলি সবগুলো হোমওয়ার্ক যেগুলো আপনি পারেন নাই, ওগুলো হচ্ছে আগামী 3টা ক্লাসের মধ্যে দেখবেন যে এই সবকিছু পড়ানো শেষে আপনি পারেন কিনা। যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন তাহলে হচ্ছে গ্রুপে আমাদেরকে জানাবেন। তারপর আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে যে আমি কিন্তু স্পেশালি আপনাদের জন্য আলাদা ভিডিও বানাচ্ছি রেকর্ড আকারে, যে অনেকে থাকে না ভাই আমি আরো শিখতে চাই, আরো ভালো ভালো ম্যাথ পারতে চাই, কাজ ক্ষমতা শক্তি এবং মহাকর্ষ বিকর্ষের জন্য ভাই আলাদা আলাদা ভিডিও বানাচ্ছি। ওগুলো রেকর্ড শেষ হলে আপনাদের অ্যাপের মধ্যে চেষ্টা করবো 2-3 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার। তো আপনারা দোয়া করবেন যেন ভাই এনার্জি পাই আপনার জন্য ভিডিওগুলো তৈরি করা। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজান মোবারক।